আহ, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দেন। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর নিতে পারছি না। এই চুপ করেন, আমি আপনাকে বিয়ে করেছি। আপনাকে কি ছেড়ে দেওয়ার জন্য কি এতগুলো টাকা দিয়ে আপনাকে বিয়ে করেছে? দেখেন, আজকের জন্য আপনাকে কিনে নিয়েছে, বিয়ে করেছে। সেইসব ন্যাকা কান্না আমার সামনে আর করবেন না, আমাকে আমার মতো করতে দে। আদিত্য কথাটা বলে রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল। আর রিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়া চিৎকার করতে গিয়েও পারছে না। আদিত্য ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে। আদিত্য রিয়ার 2 হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ করার পর ক্লান্ত হয়ে রিয়ার বুকের ওপর শুয়ে পড়ে। রিয়া নিজের অজান্তে আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্য ওর হাত সরিয়ে দিয়ে মুখ তুলে বলল, কি ব্যাপার, আপনি আমার এত ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন? আমি জানি না কেন যেন আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করলো। শুনে আবার রেডি হন, আবার আদর করব। জি সরি, তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য। আসলে প্রথম প্রথম তো, তাই অনেক ব্যথা পাচ্ছিলাম। এবার চিৎকার দিলে আপনার খবর আছে। জি আর করব না, আপনার মতো করে করতে পারেন। আমি রেডি, আসছি। আদিত্য রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল। রিয়া সব কিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো আর আদিত্যর ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। রিয়া জানে এটা স্বামী ভালোবাসা না, তার দেহ লোভ তাকে আদর করছে। তারপর আদিত্যকে স্বামী হিসেবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল। আদিত্য আবার ক্লান্ত হয়ে গেল। আদিত্য এইভাবে সারা রাত রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। দুইজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। 9টার দিকে রিয়ার ঘুম ভেঙে যায়। আদিত্যর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কতটা নিষ্পাপ, বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ইচ্ছে করে আপনাকে শক্ত করে জড়িয়ে বুকে মাথা রেখে সারাটা জীবন পার করে দে। ছি ছি ছি, রিয়া তুই এগুলো কি ভাবছিস? তুই তো শুধু এক রাতের বউ, তোকে আজ তার কাছ থেকে চলে যেতে হবে। রিয়ার কথাগুলো ভাবতে লাগলো। আদিত্য ঘুম ভাঙতে দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে উঠে ঘড়ির টাইম দেখে বলল, এই 9টা বেজে আছে, আমাকে ডাকতেন না কেন? আপনি কত সুন্দর করে ঘুমিয়ে আছেন, তাই আপনার ঘুম নষ্ট করতে ইচ্ছে করলো না। উফ, ন্যাকা কথা বলেন কেন? আপনার আব্বুর নাম অপারেশন, আপনি যাবেন না নাকি? হ্যাঁ যাব। আচ্ছা আপনি গোসল করে আসেন, আমি তারপর গোসল করতে যাব। আপনি যান, আমি পরে যাই। আমার অনেক সময় লাগবে, তাই আপনি আগে যান। আদিত্য আর কথা না বাড়িয়ে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো। আর ওইদিকে রিয়া রাতের কথাগুলো ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক, রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে আর ওর সাথে লেখা আছে তার দেহ বিক্রি করতে চায়। ওই রাস্তা দিয়ে আদিত্য বাইক নিয়ে যাচ্ছিল। তখনই বোরকা পরা মেয়েটা নতুন দেখে আদিত্য বাইক থামায়। আদিত্য বলল, মেয়ে, কত নেবেন? আমি নতুন তো, তাই আমি জানি না কত করে নিতে হয়। ও আচ্ছা, আপনাকে আমি 1 রাতের জন্য নিতে চাই। যে টাকা চাইবেন সে টাকা দিব। পুরো 1 রাত করতে চাইলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। ও মা, বলেন কি? এত টাকা? ওকে, সমস্যা নেই, বাইকে ওঠেন। রিয়া আদিত্যর বাইকে উঠতে অনেক ভয় পেতে লাগলো। নিজেকে শান্ত করে ভাবলো, এমনিতেই আজ রাত উনি আমাকে টর্চার করবেই, সেখানে আর ভয় পেয়ে কী হবে। রিয়া কথাগুলো ভেবে আদিত্যর বাইকে উঠল। আদিত্য থেকে অনেকটা দূরে বসলো। আদিত্য বলল, এত দূরে বসার মানে কি? একটু পর তো আমি আপনার সব দেখেই ফেলবো, এমনকি টাচও করব। সেখানে এত দূরে বসে লাভ আছে? তা একটা ব্যক্তিগত প্রশ্ন করব। বলেন। এত কাজ থাকতে আপনাকে এই ব্যবসায় কেন নামলেন? আপনাকে এটা কেন বলবো? আপনার দেহ লাগবে, পেয়ে গেলে হয়ে গেছে। সেখানে আমার সম্পর্কে জেনে কি হবে? তাও ঠিক, ওকে সরি। আদিত্য বাইক চালাতে চালাতে সোজা একটা কাজী অফিসের সামনে থামলো। রিয়া এটা দেখে একদম চমকে গেল। নামেন? এখানে কেন? বিয়ে করবো আপনাকে, কারণ আমি চাই আপনাকে 1 রাতের জন্য বিয়ে করতে। আমি বুঝতে চাই বিবাহ করে বউর সাথে শারীরিক সম্পর্ক করার মজা কেমন হয়। অনেক তো হারামভাবে করেছে, এখন একটু হালালভাবে করব। না, আমি আপনাকে বিয়ে করব না। আমি আপনাকে দেহ বিক্রি করতে এসেছি। আপনাকে বিয়ে করার জন্য আমি আসিনি। আরে, বিয়ে করলে কি সমস্যা? এমন নিজেকে মনে হবে না আপনি পতিতা মেয়ে। স্বামীর কাছে নিজের দেহ দিয়েছেন, আর আমার একটা শখ হয়েছে তাই বিয়ে করতে চাচ্ছে। আর এমনি তো আপনার জীবনও বিয়ে হবে না। আমাকে বিয়ে করে নেন, তা বলতে পারবেন আপনার একবার হলেও বিয়ে হয়েছে। এমন পতিতা হলে আপনাকে কেউ বিয়ে করবে না।
রিয়া কিছু বলতে যাবে তখনই রিয়ার ছোট্ট বোন রূপা ফোন দিয়ে কান্না করতে করতে বলল, আপু তুমি কোথায়? আব্বুর অবস্থা যে ভালো না, তুমি যত তাড়াতাড়ি পারো টাকা জোগাড় করে নিয়ে আসো আপু। ডাক্তার বলছে তাড়াতাড়ি অপারেশন না করলে আব্বুকে বাঁচানো যাবে না। বোন আমার, আর একটা দিন যাক, আমি টাকা নিয়ে চলে যাব। তুই কান্না করিস না। আমি আমার আব্বুকে কিচ্ছু হতে দেব না। আমার জীবন দিয়ে হলো আব্বুকে বাঁচিয়ে রাখবো। তাড়াতাড়ি আসো আপু, আমার খুব ভয় করছে। ভয় পাস না বোন, আমাদের আব্বুর কিচ্ছু হবে না। আমি সকালে টাকা নিয়ে চলে আসব। আচ্ছা বোন, আমি ফোনটা রাখি। রূপা ফোন কেটে দিলে রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো। আদিত্য বলল, আপনার আব্বু অসুস্থ নাকি? জি, দেখেন তাড়াতাড়ি চলেন, আমাকে আরও কাজ করতে হবে, না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না। আরে, নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নিন, তাহলে তো এখন থেকে তাড়াতাড়ি যেতে পারি। ওকে, বিয়ে করব। তাহলে আমাকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। ওকে ডান, টাকা নিয়ে ভাবতে হবে না। আমার একবার যখন শখ হয়েছে তখন আমি বিয়ে করবই। ওকে চলেন। রিয়া আর আদিত্য কাজী অফিসের ভেতরে যায়। সাক্ষী চাইলে আদিত্য ওখানকার দুজন মানুষকে টাকা দিয়ে কিনে নেয়। তারপর 5 লাখ টাকা দেনমোহর দিয়ে দুজনে বিয়ে করে ফেলে। বিয়ে শেষ করে দুজনে আবার বাইক করে রওনা দেয়। আদিত্য রিয়াকে বলল, আচ্ছা, আপনি তো চাইলে 20 লাখ টাকাও দেনমোহর করতে পারতেন, বাট আপনি শুধু 5 লাখ টাকা কেন চাইলেন? আমি এত টাকা দিয়ে কী করব? আমার 5 লাখ টাকা লাগবে আমার আব্বুর অপারেশন করার জন্য। ও আচ্ছা, তা আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিতে হবে? জি, আমার দেনমোহরের টাকা আমাকে দিয়ে দেন। দেব সকালে। আর আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে সব আমি দেব। দরকার নেই, আমার দেনমোহরের টাকা দিলে আমার চলবে, আর কিছু আমার দরকার নেই। ওকে, আপনার ইচ্ছা। রিয়া রাতের কথা ভাবা শেষ করে কয়েক ফোঁটা পানি ফেলল। আদিত্য এদিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুম গোছাতে লাগলো। রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসতে আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, আপনার গোসল করতে এত সময় লাগলো? আরে ধুর, গোসল করতে গিয়ে সমস্যা পড়ছিলাম। কিসের সমস্যা? ঠাস করে পড়ে গেছিলাম, কেমন একটু লাগছে, তাই অনেকক্ষণ পানি ঢালছিলাম। আহ, কই ব্যথা পেয়েছে দেখি। রিয়া আদিত্যর কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দিয়ে কোমর হাত বুলিয়ে দিতে লাগলো। মুভ নাই? আছে, এই ড্রয়ারের ভিতরে। রিয়া ড্রয়ারের ভেতর থেকে মুভটা বের করে আদিত্যর কাছে এসেছে। আদিত্যকে উপর করে শুইয়ে দিয়ে ওর কোমরে আলতু করে মুভ লাগিয়ে দিতে লাগলো। আদিত্য রিয়ার হাত ধরতে রিয়া কেঁপে উঠল। আদিত্য ব্যথার জায়গায় রিয়ার হাতটা রেখে বলল, ওইখানে করে দেন। আচ্ছা দিচ্ছি। রিয়া আদিত্যর বলা কথা মতো সেইখানে মুভ লাগিয়ে দিতে লাগলো। মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল, আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি গোসল করে আসছি। আর কিছু মনে করবেন না, আপনার শার্ট প্যান্ট নিয়ে গেলাম। কি করবেন? গোসল করে এসে কি পরবো? বোরকার নিচে তো কিছু একটা পরা লাগবে, তাই না? ও আচ্ছা, পাশের রুমে যান, গিয়ে আলমারি দেখেন, অনেকগুলো ড্রেস পাবেন। আমার ছোট কাজিনের ড্রেস আছে। আপনার কাজিনের ড্রেস পরবো? আমার কি লাগবে নাকি? আর আপনার বাসায় কেউ তো নাই, সবাই কোথায় গেছে? এখানে কেউ থাকে না, মাঝে মাঝে সবাই ঘুরতে আসে। সবাই ঢাকা থাকে, আমি শুধু এখানে থাকি। 1 মাস পর আবার ঢাকা চলে যাব। ও আচ্ছা। রিয়া পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে এসেছে। ওয়াশরুমে চলে গেল, গোসল করে 3 পিস পরে এসেছে। রিয়া আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো। আদিত্য রিয়ার দিকে অপলকভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য আস্তে আস্তে করে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আদিত্য স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল। আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। রিয়া আদিত্যর মাথার চুল খামচি দিয়ে বুকের সাথে চেপে ধরল। আদিত্য গভীরভাবে যেতে নেবে, সাথে সাথে রিয়া সরিয়ে দিয়ে বলল, আর না, কি করছেন? কেবল গোসল করলাম। আচ্ছা আমাকে ছাড়েন, রান্না করতে হবে তো। করতে হবে না, অনলাইন থেকে অর্ডার দিব। না না, বাইরের খাবার অর্ডার দিতে হবে না, রান্না করতে পারি আমি। ওকে, নিচে যান, গিয়ে দেখেন কিচেন আছে, ফ্রিজে মাছ মাংস সব আছে, আর কোনটা কি সব লেখা আছে। ও আচ্ছা, তা আপনি কি বাসায় একাই থাকেন নাকি? হ্যাঁ, কেন? খাবার খান কিভাবে? অর্ডার দিয়ে দিয়ে নাকি? না, কাজের বউ রান্না করে দিয়ে যায় প্রতিদিন, বাট 5 দিন ছুটি নিয়েছে উনি। ও আচ্ছা। রিয়া চলে যেতে নিল। আদিত্য বলল, আচ্ছা, আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে? রিয়া হসপিটালের নাম বলল। তারপর আদিত্যকে চলে যেতে বলল।
রিয়া নিচে চলে আছে, দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। রিয়া কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দিয়ে তারপর এক এক করে সব কিছু পরিষ্কার করতে লাগলো। সোফার উপরে থাকা সব কিছু গুছিয়ে রাখলো। ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়ে সোফায় ধপাস করে বসে পড়ল। আদিত্য নিচে এসেছে দেখে রিয়া সোফায় বসে আছে। আদিত্য রিয়াকে বলল, কি হলো, আপনি এখানে বসে আছেন কেন? 1 ঘন্টা হয়ে গেল, আমাকে তো ডাকও দিলেন না। ও, ভাত বসিয়ে দিয়ে এসেছি আর মাছ মাংস ভিজিয়ে রেখেছি। আচ্ছা, আপনি থাকেন, আমি রান্না শেষ করে আসছি। রিয়া তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগলো। আর আদিত্য পুরো ড্রয়িং রুম থেকে অবাক। আদিত্য রান্নাঘরে গিয়ে দেখে রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে। আদিত্য ভ্রুকুচকে বলল, আরে কান্না করেন কেন? আপনার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে তো, আর আপনার আব্বুর কিচ্ছু হবে না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কি, আমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে? 1 ঘন্টা আগে টাকা পাঠিয়ে দিয়েছে, এতক্ষণে মনে হয় ওনার অপারেশন শেষ হয়ে গেছে। আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব। রিয়া কথাটা বলে দৌড়ে এসেছে আদিত্যকে জড়িয়ে ধরতে। আদিত্যকে নিজের অজান্তে জড়িয়ে ধরল। হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে তরকারির কাছে গেল। বারে, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে জড়িয়ে ধরতে? নিচেই ধরেন, আবার নিচে ছেড়ে দিয়ে চলে গেলেন। দূর, তরকারি পড়ে যাচ্ছে তো, আর খুশিতে জড়িয়ে ফেলেছি, দুঃখিত। ভালো কাজ করেন আবার কান্না করেন না? আমি ওটাতে কান্না করি নাই, পেঁয়াজ কাটলে কান্না হবেই। হ্যাঁ, কইছে, কই দেখি, আমি কাটবো। রিয়া আদিত্যর কথা শুনে এগিয়ে দেয়। আদিত্য কিছুক্ষণ কেটে রিয়া তাকিয়ে দেখে আদিত্য কান্না করছে। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি স্যার, কান্না করেন কে? কই কান্না করছে? বুঝেছি, যান আপনি, আমি বাকি রান্না শেষ করে আসছি। আদিত্যকে পাঠিয়ে দিল। রিয়া রান্না শেষ করতে করতে 11টা বেজে গেল। রিয়া সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। তারপর আদিত্য ঘ্রাণ শুকতে শুকতে টেবিলের কাছে এসেছে, চেয়ার টেনে বসতে বসতে বলল, বাহ, অনেক সুন্দর প্রাণ বের হয়েছে। তাড়াতাড়ি খেতে দেন, ক্ষুধা লাগছে অনেক। আপনাকে আমি খাইয়ে দিব। খাইয়ে দিবেন? ওকে, তাহলে তো আরো ভালো হবে। রিয়া একটা প্লেটে খাবার বের সব কিছু দিয়ে একটু একটু করে খাওয়া দিতে লাগলো। আদিত্য লক্ষ্মী ছেলেদের মতো খাইতে লাগলো। রিয়া আদিত্যকে খাইতে দিতে দিতে মনে মনে ভাবলো, জানি আমি আপনি এই বিয়েটা শখের বশে করেছেন, কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিনও বুঝবেন না। আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনি আমার স্বামী। আজ হয়তো আপনার সাথে থাকা শেষ দিন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়ে সারা জীবন বেঁচে থাকবেন। প্রতিটা মেয়ের জীবনে বিয়ে একবারই হয়, সেইখানে আমার আপনার সাথে হয়েছে। আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে আর চাই না। রিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে লাগলো। আদিত্য অবাক হয়ে বলল, কি ব্যাপার, কান্না করছেন কেন? আদিত্যর কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল। তারপর হাসি মুখে বলল, কিছু হয় নাই, চোখে কি যেন পড়ে গেছে। আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন না তো? আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছিলাম 1 রাতের জন্য, আমার কাজ শেষ। আপনার ও আপনাকে মনে রেখে আমার কি লাভ হবে? ও আচ্ছা। আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নেন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রিয়া আদিত্য অর্ধেক খাবার খেতে লাগলো। তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে। রিয়া ওর ফোন হাত দিয়ে দেখে ওর বোন অনেকবার কল করছে। রিয়া কলটা ব্যাক দিলে ওর বোন ধরে পড়ল, আপু কই তুমি? আব্বু অপারেশন হয়ে গেছে আর আব্বু এখন একদম সুস্থ আছে। 3 দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তুই আবুর পাশে থাকিস, আমি যত দ্রুত সম্ভব চলে আসব। আচ্ছা আপু, সাবধানে এসো। রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি, আপনি 3 দিন গরম করে খেয়ে নিন। ওকে। আচ্ছা, আমি তাহলে আসি। আর হ্যাঁ শুনেন, নিজের খেয়াল রাখবেন। আর এসব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিন, তাহলে অনেক সুখী হবেন। আপনাকে এত ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। জি, আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দিব। লাগবে না, আমার বোন এসব পরে না। না না, আমি অন্যের জামা কেন রাখবো? উনি পড়ুক না পড়ুক সেটা ওনার ব্যাপার। আমার জামা পাঠানোর কথা আমি পাঠিয়ে দিব। রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। বোরকাটা পরে হিজাব নিকাব পরে নিল। তারপর আদিত্য থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে লাগলো। রিয়ার বুকের ভেতর চাপা কষ্টটা বুকের ভেতর তোলপাড় করে দিচ্ছে।
আদিত্য রিয়াকে ডাক দিয়ে রিয়ার সাথে সাথে পেছনে ঘুরে তাকায়। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, 10,000 টাকা নিয়ে যান, আপনার আব্বুকে ফলমূল খাওয়ান। না, আমি এই টাকা নিতে পারবো না। আপনি অলরেডি আমার অনেক বড় উপকার করেছেন। এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো কি না তাও জানি না। যাই হোক, ভালো থাকবেন। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্য রিয়ার কিছু বিষয় অনেকটা ভালো লাগলো। আদিত্য খাটের ওপর বসে থেকে ভাবতে লাগলো, মেয়েটার আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়াতেই কত ধরনের মানুষ আছে। উফ, আমার ওইসব ভেবে কাজ নেই। আদিত্য, এসব ভাবা বাদ দে, এই সাবজেক্ট ক্লোজ। আদিত্যর এটা ভেবে পরে ফোনে গেম খেলতে লাগলো। আর এদিকে রিয়া হসপিটালে যায়, গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোনকে খাবার খাওয়া দিয়ে আবার বাহিরে যায়। কাজ খুঁজতে রিয়া বের হয়। সারাদিন কাজ খুঁজে পায় না। রিয়ার এক পরিচিত এক আন্টির থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হসপিটালে এসেছে রূপাকে জানায়। রূপা অনেক খুশি হয়। তারপর দুই বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয়। রিয়া আদিত্যর বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়। আর এইদিকে রিয়া আর রূপা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্যর বোনের জামাটা দিয়ে আছে দারোয়ানের কাছে। তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় এসেছে। ওর ওই আন্টির সাথে ঢাকার পথে দৌড়ে রওনা দেয়। ওখানে গিয়ে ওর আন্টির বাসায় গিয়ে ওঠে। রিয়া ওর আন্টির সাথে সেই বাসায় যায়। কাজ ঠিক করে বাসায় আসলে রিয়ার আব্বু রিয়াকে বলল, রিয়া, তুই 5 লাখ টাকা কোথায় পাইছিস? রিয়া কথাটা শুনে থতমত খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কী বলবে বুঝতে পারে না। রিয়ার আব্বু আবার জিজ্ঞেস করলে রিয়া বলল, এইসব বাদ দাও আব্বু, তুমি সুস্থ হয়েছ, এতেই আমি অনেক খুশি। আমি জানতে চাচ্ছি এত টাকা কোথায় পাইছিস? আব্বু, যেখানে পাই না কেন আমি হালালভাবে টাকা নিয়েছি, কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পেয়েছি। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে এসো না। রিয়ার কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বলল না। মেয়েকে কান্না করতে দেখলে কার বা ভালো লাগে, কিন্তু রিয়ার আব্বু কিছুটা সন্দেহ করলো রিয়া এমন কিছু করেছে যেটা রিয়ার অনেক বড় ক্ষতি করছে। রিয়ার আব্বু বলল, আমার জন্য নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ, আমি বাঁচাতে গিয়েও আমাকে মেরে ফেলেছিস। রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আব্বু, এই কথা বলো না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমাদের কেউ নেই। ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউ থাকবে না। আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়ার আব্বু বলল, আমি বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো রে মা। তোর ঘাড়ে চেপে বসে থেকে খেতে আমার আর ভালো লাগছে না রে মা। তুমি সেই ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া খাওয়া সব করিয়েছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলা 2টো ভাত না খাওয়াতে পারি তাহলে আমি কেমন মেয়ে হলাম বলো? আচ্ছা, তুই কিসের জব নিয়েছিস? রিয়া কিছুটা থমকে গেল। রিয়া ভাবতে লাগলো, না, আব্বুকে আসল কথা বলা যাবে না। যদি বলি আমি কাজের বুয়া হয়েছি তাহলে আব্বু এইটা মেনে নিতে পারবে না। তার থেকে বলি অফিসে জব করি। রিয়াকে ভাবতে দেখে রিয়ার আব্বু আবারও জিজ্ঞেস করলে রিয়া বলল, এই তো আব্বু, অফিসের কাজ, বসে থেকে কাজ করতে হবে। যাক, শুনে ভালো লাগলো। সাবধানে থাকিস মা। হ্যাঁ আব্বু। আপু, তোমাকে খালা ডাকে। খালাকে বল আসছি, আর তুই আব্বুর কাছে থাক। আচ্ছা আপু। রিয়া উঠে ওর খালার কাছে গেল। রিয়া গিয়ে বলল, খালা, আমাকে আপনি ডাকছিলেন? হ্যাঁ রে মা। রিয়া, তোর জন্য একটা খারাপ খবর আছে। কি খবর খালা? যেখানে চাকরিটা ঠিক করে আসলাম না, তারা কিছুক্ষণ আগে আমাকে বললো তোকে নাকি চাকরিতে রাখতে পারবে না, ওরা নাকি অন্য কাজের মেয়ে রেখে দিয়েছে। এটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললো না? কি আর বলবো, বড় লোকের ব্যাপার, বোঝা মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না, যতদিন একটা কাজ না পাস আমার বাড়িতেই থাক। এভাবে এখন চাকরি কোথায় পাবো? ও হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেখানে রান্না করার জন্য কাজের বুয়া লাগবে। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওখানে কাজ করলে তো অনেক ভালো হবে। আর তুইও রান্না করতেও অনেকটা ভালোবাসোস। এমন চাকরি পেলে তো অনেক ভালো হয়। তাহলে তুমি একটু দেখো। আচ্ছা, তুই আমার সাথে চল। এখন? হ্যাঁ, এখন চল। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওইখানে গিয়ে রিয়াকে দেখে সবার অনেক পছন্দ হয়ে যায়। রিয়া রাতের রান্নাটা ওই করলো।
রিয়ার রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলে এসে বসে পড়ল। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের উপরে সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষে হাত চেটেপুটে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, বাহ, তোমার হাতে তো জাদু আছে। তোমাকে চাকরিতে নিয়ে নিলাম, কিন্তু সমস্যা একটা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? জি, আমি তো রহিমা খালার বাসায় থাকি। ও আচ্ছা, তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে, কারণ আমি চাচ্ছি আমার পার্সোনাল একটা কাজের মেয়ে যে সব দিকে খেয়াল রাখবে আর আমার সাথে থাকবে। আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ আব্বু আর ছোট বোন আছে। ওদের রেখে আমি এখানে কিভাবে থাকবো? ওদের রেখে তো কোনোদিন থাকিনি আমি। ও, কিন্তু আমার তো 24 ঘন্টার একটা মেয়ে দরকার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। ম্যাম, আপনি চিন্তা করবেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথেই থাকবে। আজকে ওরা যাইতে দেন। রিয়া কিছু বলতে যাবে, রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বলল না। তারপর সবাইকে খাওয়া শেষ হলে রহিমা আন্টি থালা বাসনগুলো ধুয়ে নিতে চলে গেল। রিয়া তার পেছন পেছন গিয়ে বলল, খালা, তুমি এটা কি করলে? যা করছি ভালোই করছি, তুই বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলবো না। কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেকবার বেঁচেছিল সেই সব খাবার সব কাজে বুয়ারা ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের ওপরে বসলো। রিয়া রহিমা খালার রুমে এসে বলল, খালা, তুমি এটা কি করলে? আব্বুকে আমি এমনিতে মিথ্যে বলেছি, অফিসের কাজ। আর এখন যদি 24 ঘন্টা এখানে থাকি তাহলে বাসায় আসবো কিভাবে? আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে যদি ম্যামের সাথে ভালো সম্পর্ক করতে পারোস তাহলে লাভ আছে। তুই তো পড়াশোনা করছোস অনেক, এমন হতে পারে তোকে তাদের অফিসে কাজও দিতে পারে। আর শোন, ম্যামের সাথে এর আগে একটা মেয়ে ছিল। মেয়েটা ম্যামটাকে অনেক ভালোবাসতো নিজের সন্তানের মতো, কিন্তু মেয়েটা একেবারে ফাজিল ছিল। ম্যামের সব গয়না টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। ম্যাম এতটাও ভালোবাসে যে ওই মেয়েটাকে পারলে ধরা ম্যামের কোনো ব্যাপারই ছিল না। তারপর মেয়েটাকে ধরে নাই। তার শুধু একটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে। কিন্তু আব্বুকে আর রূপাকে রেখে যাব কিভাবে? আরে চিন্তা করিস না, আমি তো আছি। আর ওরা দুজনও এখানে থাকবে। আমার মেয়ে হয়ে রূপা আমার কাছে থাকবে। সপ্তাহে পরপর এসে দেখা করে যাবি, আর রূপা দেখা করতে যাবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে। এই তোর থেকে তোর আব্বুর খেয়াল ভালোই রাখতে পারবে। তা ঠিক। আব্বুকে কিভাবে বুঝাবো সেটাই বলো। ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওইটা আমি দেখে নিব। আচ্ছা যা, ঘুমাগা, অনেক রাত হয়ে গেছে। সকাল 6টায় আগে যেতে হবে কিন্তু। আচ্ছা, তুমিও তাহলে ঘুমাও। রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকালে 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল চৌধুরী বাড়িতে। গিয়ে দুজন কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে যায়। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরী রুমে ঢুকতে দেখতে সালেহা চৌধুরী আধা শোয়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, ম্যাম, আসবো? হ্যাঁ, এসেছো? রিয়া ভেতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম, এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই? রহিমা খালা আমাকে সব বলেছে। ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? জি ম্যাম, আমার সব কাজ শেষ। এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, কখন এসেছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে? জি, আপনাদের সাথে থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে হবে। আচ্ছা, সমস্যা নাই। তা তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? জি, ও এবার 7ম শ্রেণীতে উঠবে। ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। ও আচ্ছা, ওর কোনো কিছুতে সাহায্য লাগলে আমাকে বলো। জি আচ্ছা, আমি কি যাব? আচ্ছা, যাও। রিয়া রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, ব্যাপার কি, এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন দেখে যেখানে একবার এত বড় ধোঁকা খেয়েছে, তারপরও আমার প্রতি তার বেশি ভালোবাসা দেখাচ্ছে কেন? রিয়ার কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খায়। রিয়া সাথে সাথে পড়ে যায়। রিয়া সামনের দিকে তাকাতে তাকাতে বলল, সরি, আমি বুঝতে পারিনি।
কথাটা বলে রিয়া সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকাতেই রিয়া দেখে ওর রহিমা খালা। এই তুই কোন দিক মন দিয়ে হাঁটছস, হ্যাঁ? আর আমার কোমরটাও ভাঙবি নাকি? রিয়া উঠে রহিমা খালাকে তুলতে তুলতে বলল, তুমি এখানে কেন? সবাইকে ডাকতে এসেছি। ও আচ্ছা, আমি বলেছি আমার তাড়া, 40 মিনিট পর সবাই আসবে, তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুজন ড্রয়িং রুমে গিয়ে সব কিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হলে সবাই এক এক করে চলে আসলো। রিয়া আর রহিমা আর কয়েকটা বুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। রিয়া সালেহা চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালেহা চৌধুরী রিয়াকে বলল, তোমার নামটা যেন কি? জি, আমার নাম রিয়া। ও আচ্ছা। রিয়া, আমার রুমে গিয়ে টেবিলের উপরে একটা ফাইল আসছে, ওইটা নিয়ে আসো তো। জি। রিয়া সালেহা চৌধুরীর কথা মতো চলে গেল। রিয়া তার রুমে গিয়ে ফাইল হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। রিয়া সালেহা চৌধুরীর হাতে দিল। তখনই সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার সাথে চলো। রিয়া কিছু বলল না, তার হাতে যেতে লাগলো। রিয়া গাড়ির দরজা খুলে দিলে সালেহা চৌধুরী বসলো। তারপর রিয়াকে বসতে বলে রিয়া বসে। তারপর দুইজন বের হয়ে যায়। একটা বাসার সামনে গাড়ি থামলো। তারপর দুইজনে নেমে বাড়ির ভেতরে চলে গেল। সালেহা চৌধুরী বসে থেকে কিছু জনের সাথে কথা বলে। ফাইলগুলো দিয়ে পরে চলে এসছে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভেতরে বসে আছে। রিয়া তখন বলল, ম্যাম, একটা কথা বলবো। হ্যাঁ বলো। উনি আপনার বড় মেয়ে। হ্যাঁ, কেন? আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইলো না কেন? আপনি কত সুন্দর ব্যবহার করলেন, আর উনি আপনার সাথে বিরক্তি নিয়ে কথা বলছিল। এইটুকু ভিতরে এটাও খেয়াল করেছো? না মানে ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগলো। আমার মেয়ে একটু আমার উপরে রেগে আছে, এইটাই। তাছাড়া যা ভাবছো আমার মেয়ে তেমন না। সামনে থেকে কঠোর দেখা যায়, ভিতরটা অনেক নরম ওর। ও আচ্ছা। রিয়া একটা জিনিস খেয়াল করলো, সালেহা চৌধুরীর চোখ পানিগুলো টলমল করছে। রিয়া কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। বাসায় আসলে রিয়া আর সালেহা চৌধুরী বাসায় এসেছে। রিয়া সালেহা চৌধুরীর সাথে রুমে যায়। সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসবে? আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। রিয়া রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল চা বানাতে। চা বানিয়ে সালেহা চৌধুরীকে দিয়ে দিল। চা খেতে খেতে উনি রিয়াকে তার পাটা হালকা করে টিপে দিতে বলল। রিয়া ওনার কথা মতো কাজ করতে লাগলো। ওনার সাথে এইভাবে সারা দিন থাকতে লাগলো। এভাবে একটা মাস কেটে গেল। এই এক মাসে রিয়া অনেকটা ক্লোজ হয়ে গেছে এই বাড়ির সবার সাথে। রিয়া ঘুম থেকে উঠে রিয়া বাড়ির সবার সাথে কাজে লেগে গেল। আজ সালেহা চৌধুরী ছেলেমেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে। সবাই সবার রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে রিয়া আর কয়েকটা কাজের বুয়া মিলে রান্না করতে লাগলো। রান্না শেষ হলে টেবিলের উপরে সাজিয়ে রাখলো। রিয়া সালেহা চৌধুরীর রুমে গিয়ে দেখে সেই আজ অনেক খুশি। রিয়া তাকে খুশি দেখে বলল, আজ প্রথম আপনাকে এই খুশি দেখতে পাচ্ছি। 1 মাস আপনাকে আমি এতটা আনন্দিত হতে দেখিনি। খুশি হব না? আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে, ওরা সবাই এখানে থাকবে, এইটা ভেবে অনেক আনন্দ হচ্ছে আমার। আপনার বড় মেয়ে ওনারা আসবে না? হ্যাঁ, ওই আসবে। আমার নাতি আছে, ওই নিয়ে চলে আসবে। ওর কথা কেউ ফেলতে পারে না। ও আচ্ছা, ওনারা আসার সময় হয়ে গেছে, চলেন তাহলে ড্রয়িং রুমে। সালেহা চৌধুরী রিয়া দুইজন মিলে ড্রয়িং রুমে চলে গেল। রিয়া দাঁড়িয়ে আছে, তখনই রিয়ার ফোন বেজে উঠল। রিয়া কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ রূপা, কেমন আছিস বোন? আব্বু কেমন আছে? আপু, তোমার না আজ আসার কথা, কখন আসবে? আজ তো অনেক মানুষজন আসবে, আজ যেতে পারবো না রে, অনেক কাজ আছে। ওহ, তাহলে আর আসবে না? সময় পেলে দেখা করতে যাব তোর সাথে, চিন্তা করিস না। আচ্ছা বোন, ফোন রাখ, ওনারা মনে হয় চলে এসেছে, গাড়ি আসার শব্দ পাচ্ছি। রিয়া ফোনটা রেখে পেছনে ঘুরে অবাক হয়ে গেল। রিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়া সামনে তাকিয়ে দেখে আদিত্য সালেহা চৌধুরীকে জড়িয়ে ধরে আছে, আর রিয়ার সাথে সাথে পেছনে ঘুরে মুখ ঢেকে নিল। দাদিমা কেমন আছে? ওফ মাই সুইট হার্ট, তোমাকে আজ দারুণ লাগছে। তাই নাকি? আমি তো জানি আমার বর্ষায় আসবে, তাই আগে থেকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তাই? আচ্ছা দাদিমা, থাকো, ফ্রেশ হতে চাই, জার্নি করে ক্লান্ত লাগছে। ওকে, যাও। রিয়া রান্নাঘরের দিকে চলে গেল। আদিত্য নিজের রুমে চলে গেল, আর সালেহা চৌধুরী এইদিকে ওর ছেলে মেয়ে আর বাকি নাতি নাতনিদের সাথে কথা বলতে লাগলো। আর রিয়া এইদিকে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমি এখন কি করব? কাজের বুয়া হিসেবে শেষমেশ কি না নিজের শ্বশুর বাড়িতে চলে আসলাম। কি রে রিয়া, কি ভাবিস? রাত্রে চল, খাবার খাওয়াতে হবে তো নাকি?
ওনাদের কি লাগে? ওইদিকে খেয়াল রাখতে হবে তো নাকি? খালা, আমি বাড়িতে যাব। আমার তো আজ ছুটি। আর এখানে থেকে আমি কি করব? আজ কোনো ছুটি নাই, ওনারা যতদিন থাকবে কোনো ছুটি নাই। তাড়াতাড়ি চল। রহিমা খালা রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে রিয়া সোজা ফ্লোরে পড়ে গেল। রিয়া ফ্লোর থেকে উঠতে উঠতে বলল, সরি, আমি বুঝতে পারিনি। রিয়া কথাটা বলে সামনে ধাক্কা খাওয়া ব্যক্তিটাকে দেখে রিয়ার আর কিছু বলার সুযোগ দেওয়ার আগে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। রিয়ার সামনে থাকার ব্যক্তিটার দিকে তাকিয়ে যেন হুঁশ উড়ে গেল। রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর ধাক্কা খাওয়া ব্যক্তিটা বলল, ফালতু মেয়ে, চোখে দেখিস না কিভাবে হাঁটাচলা করিস? আর একটু হলে তো পড়ে যেতাম। কানার মতো চলস, চোখে কি দেখতে পারোস না? রিয়া কি বলবে বুঝতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সালেহা চৌধুরী বলল, রুমা থাম, ও ইচ্ছে করে দেয় নাই। তুই সেই অল্পতে রেগে যাওয়া অভ্যাস গেল না। আম্মা তুমি কথা বলো না। তুমি কাজের মেয়েদের বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলেছো। আর এই মেয়ে, সামনে থেকে তুই যাবি নাকি? আমার মেয়েদের আরো গরম করিস না। রহিমা খালা রিয়াকে সরিয়ে নিয়ে যেতে দেবে তখনই রিয়া রুমাকে জড়িয়ে ধরে। সবাই অবাক হয়ে যায়। রুমা যেন অবাক হয়ে গেল। আদিত্য নিচে এসেছে, রিয়াকে দেখে চমকে গেল। রুমা রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। রিয়া আরও শক্ত করে জড়িয়ে ধরে। রহিমা রিয়াকে জোর করে রিয়াকে রুমার থেকে সরিয়ে নেয়। ক্ষমা করে দেন ম্যাম, ওই ছোট মানুষ কখন কি করে ওই নিজেই বুঝতে পারে না। এই রিয়া, তুই কি পাগল হয়ে গেছোস? রিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে স্বাভাবিক হয়ে বলল, সরি ম্যাম, ক্ষমা করে দিন। আমি আপনাকে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি। রিয়া কথাটা বলে ওইখান থেকে চলে আসলো। সালেহা চৌধুরীর কাছে গিয়ে বলল, ম্যাম, আমাকে প্লিজ আজকে বাড়িতে যেতে দিবেন। আজ তো আমার ছুটির দিন, আমি সন্ধ্যে চলে আসব। আচ্ছা যাও, আর আজকে থেকে আসো গা। ধন্যবাদ ম্যাম, কিন্তু দুপুরে রান্না করে দিয়ে যাব। সমস্যা নেই, আমার বড় বৌমা সব সামলিয়ে দিবে। তুমি যেতে পারো। ওকে। রিয়া চলে যেতে নেবে তখনই আদিত্য বলল, দাদিমা, এটা কি তোমার পার্সোনাল লোক নাকি? মেয়েটা অনেক ভালো। 1 মাসে সব দিক কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ও আচ্ছা। রিয়া ওখান থেকে চলে যেতে নিল। রিয়া একটা রিক্সা নিয়ে চলে যেতে লাগলো। রিয়ার মাথায় কিছু কাজ করছে না। রিয়া বুঝতে পারছে না ওই মহিলাটা আসলে কে। হুবহু একদম ওর আম্মুর মতো দেখতে, কিন্তু ওর আম্মু তো মারা গেছে। তাহলে উনি কে হতে পারে? রিয়া ফলমূল আর রূপার জন্য কিছু চকলেট কিনে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রূপা আর রিয়াকে দেখে জড়িয়ে ধরলো। আপু তুমি এসেছো? আব্বু, কোথায় গেছিস তোরা? আপু ঘরে আসছে, তুমি খাইছো? না। আচ্ছা, রান্না করছোস? হ্যাঁ, আসো খেয়ে নিবে। রিয়া হাত মুখ ধুয়ে ওর আব্বুর সাথে দেখা করতে গেল। দেখে ওর আব্বু খাটের উপরে বসে আছে। রিয়া ওর আব্বুর পাশে বসলো। আব্বু কেমন আছো? ভালো মা, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আচ্ছা আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। রূপা, তুই একটু বাইরে যা তো। রূপা বাহিরে গেলে রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ওর আব্বুর কাছে এসেছে। বলল, কি বলবি, রূপাকে সরিয়ে দিলি যে? আচ্ছা আব্বু, আম্মু কি সত্যি মারা গেছে? রিয়ার কথা শুনে রিয়ার আব্বু চমকে গেল। রিয়ার আব্বু বলল, হ্যাঁ, কেন? হঠাৎ আজ এমন কথা কেন বলছিস? আচ্ছা আব্বু, আমার নানা বাড়ি কোথায় আর আমার দাদা বাড়ি বা কোথায়? এইসব জেনে কি করবি? আমার জানার খুব ইচ্ছে হয়েছে। সবার তো নানু বাড়ি দাদু বাড়ি থাকে, আমারও নিশ্চয়ই আছে। কেউ নাই তোর, যা এখান থেকে। এইসব বিষয়ে কথা বলতে চাই না। কেন বলবে না আব্বু? আমাকে আজ সব সত্য বলবে। আমার কসম আব্বু, আমাকে আজ সব বলবে। এইসব কি বলিস? যা এখন এখান থেকে, আমি কিছু বলতে চাই না। ওকে, বলো না। কিন্তু আব্বু, আমার আম্মু মারা যায়নি, উনি বেঁচে আছে, তাই না? না, মারা গেছে। তুমি মিথ্যে বলেছ। আমার মাথায় হাত দিয়ে বলো। রিয়া ওর আব্বুর হাত ওর মাথায় রেখে বলল, এখন বলো আম্মু মারা গেছে। রিয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হাত ছাড় আমার। কি জানতে চাস? হ্যাঁ, তোর আম্মু মারা যায়নি, বেঁচে আছে। রিয়া কয়েক পা পিছিয়ে গেল। রিয়া ওর আব্বুকে বলল, তাহলে কেন বলেছ আমাদের আম্মু মারা গেছে? আব্বু, তোমরা তো পালিয়ে বিয়ে করেছিলে, তাই না? তাহলে তোমরা দুজন কেন আলাদা? শুনতে চাস কেন আমরা আলাদা? তাহলে শুন। আমি আর তোর আম্মু ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর আম্মু আমার আব্বুর বান্ধবীর মেয়ে ছিল। আমরা একসাথে পড়াশোনা করতাম। আমরা কেউ জানতাম না যে রুমার বড় বোনের সাথে আমার বিয়ে ঠিক করছে। বাসায় আসলে দুইজন জানতে পারি। পরে উপায় না পেয়ে বিয়ের দিন আমি আমার আব্বু আম্মুকে বুঝিয়ে বলেছিলাম।
তারা রাজি হয়নি। তারা রুমার বড় বোনকে পছন্দ, ছোট বোনের সাথে বিয়ে দিতে পারবে না। কারণ রুমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে, ছোটবেলা থেকে আমাকে স্বামী হিসেবে মেনে এসেছে। যা, আমি জানতামও না। আমি বিয়েটা না করে আব্বুকে বলে দেই। আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি আর রুমা পালিয়ে যাব। আব্বু আমাকে দুইটা অপশন দিয়েছিল। এক, রুমার বোনকে বিয়ে করলে ওই বাড়িতে থাকতে পারবো, আর যদি পালিয়ে যাই তাহলে আমাকে ত্যায্য পুত্র করে দিবে। কোনোদিন যদি আমি ওই বাড়িতে ফিরে যাই তাহলে আব্বুর মরা মুখ দেখতে হবে। বাট আমি তখন কারো কথা না ভেবে তোর আম্মুকে নিয়ে পালিয়ে যাই। দুইজন পালিয়ে একটা গ্রামে গিয়ে বিয়ে করে নেই। তারপর ওইখানে আমি একটা জব নেই। ভালোই যাচ্ছিল দিনকাল। প্রথম আমাদের ঘরের প্রথম যখন তুই আসলি, খুশিতে আত্মহারা হয়ে যাই, সংসার আরও আনন্দময় হয়ে যায়। কিন্তু রূপা হওয়ার পর থেকে তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যেতে লাগে। তোর নানাবাড়ির সাথে আবার সম্পর্ক জোড়া লাগাতে লাগলো, আর এইদিকে আমার চাকরিটা চলে যায়। আরও তোর আম্মু ব্যবহার চেঞ্জ হয়ে যায়, প্রতিদিন ঝগড়াঝাটি হতো। পরে সহ্য করতে না পেরে তোর আম্মুকে ডিভোর্স দিয়ে দেই। তোদের নিয়ে যেতে চাইলে আমি দেই নেই। পরে ওর আম্মু আব্বু এসেছে, ওকে নিয়ে যায়, আর আমরা ওইখান থেকে রাজশাহী চলে গেছিলাম যাতে তোদেরকে নিয়ে যেতে না পারে। তারপর আর কোনো যোগাযোগ রাখিনি। তুই তোর আম্মুর কথা জিজ্ঞেস করলে বলতাম তোর আম্মু মারা গেছে। রিয়ার আব্বুর কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া ওর আব্বুকে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। রূপা রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপু কি হয়েছে, তুমি কান্না করছো কেন? কিচ্ছু হয় নাই। আপু চলো, খাবার খেয়ে নিবে। ক্ষুধা নাই রে বোন। রিয়া রূপাকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলল, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো। আপু তোমার কি হয়েছে, এমন করছো কেন, আর কান্না বা কেন করছো? কই কান্না করেছি, চোখে কিছু একটা পড়েছে মনে হয়। আচ্ছা চল, তোকে মাথায় তেল দিয়ে দিই। খাবার খেয়ে নিও আগে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা তুই যা, আমি আসছি। রূপার সাথে রিয়া গিয়ে হালকা খেয়ে রুমে চলে আসলো। ছোট একটা ডায়েরি ভেতর থেকে ওর আম্মু ছবি বের করলো। বুকে জড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু, তোমাকে এত কাছে পেয়েও তোমাকে বলতে পারলাম না আমি তোমার সেই ছোট রিয়া। আম্মু, আমাকে বুকে জড়িয়ে নাও না, বড্ড তোমার আদর খেতে ইচ্ছে করছে আম্মু। আম্মু, তুমি তো নতুন সংসারে স্বামী সন্তান নিয়ে সুখে আছো, কিন্তু আম্মু তোমার আরও 2টা সন্তান কেমন আছে তা তো তুমি জানো না। হয়তো তুমি আমাদের ভুলেই গেছো। যাই হোক আম্মু, আমি চাই না তুমি আমাদের মনে রাখো, আমাদের ভুলে গিয়ে সুখে থাকো আম্মু। রিয়ার কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। রূপা রিয়ার কথা শুনে বলল, আপু, আম্মু নতুন সংসার মানে? রিয়া রূপার কথা শুনে সাথে সাথে ছবিটা ডায়েরির ভেতরে লুকিয়ে লক করে রেখে চোখ মুছে বলল, কই আম্মু সংসার? আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে আমার কথা কেন শুনছিলি? আরে আমি আড়ালে দাঁড়িয়ে কেন শুনবো? তুমি বলে তেল দিয়ে দিবে, তাই তেল নিয়ে আসলাম। এসে শুনি তুমি কান্না করে এইসব বলছো। আরে দৌড়, তুই কি থেকে কি শুনেছিস? এখানে আয়, তোকে তেল দিয়ে দিই। রূপা কিছু বুঝলো না। রূপা আর কিছু জিজ্ঞেস না করে রিয়ার কাছে গিয়ে বসলো। রিয়া রূপাকে তেল দিয়ে দিল। তারপর দুই বোন দুপুরের খাবার খেয়ে রিয়া রূপাকে নিয়ে ঘুরতে গেল। রাস্তা দিয়ে দুজন আসছিল, তখনই একটা গাড়ি রিয়া আর রূপার সামনে থামলো। রূপা রেগে গিয়ে বলল, এই কানা নাকি? আর একটু হলে আপুর লেগে যেত। গাড়ি থামানোর আর জায়গাই পায় না, যত সব। রূপার কথা শেষ হলে আদিত্য বের হলো। রূপা আদিত্যর দিকে ঝগড়া করতে যাবে, সাথে সাথে রিয়া রূপাকে ধরে বলল, রূপা, বেয়াদবি করতে নিষেধ করেছি, আবার বড়দের সাথে বেয়াদবি করছিস? আপু আমাকে ছাড়ো, বিয়াদবি করবো না মানে? আর একটু হলে তোমার উপরে গাড়ি তুলে দিত। রূপার এমন ব্যবহার দেখে আদিত্য অনেক মজা পাচ্ছিল। আদিত্য রূপার গাল আলতো করে টিপে দিয়ে বলল, ওরে বাবারে, পিচ্ছিটা তো দেখি খুব রাগী, এত সুন্দর করে রাগ করতে পারে। বাহ, তা পিচ্ছি, তোমার নাম কি? স্টুপিড ছেলে, এত বড় সাহস আমার গায়ে হাত দেন? আপনার হাত আমি ভেঙে ফেলবো। রূপা কথাটা বলে আদিত্যর পায়ে একটা শট মেরে ফেলে দিয়ে হাত মারতে যাবে, সাথে সাথে রিয়া ওকে ধরে বলল, এই বোন আমার, মাথা ঠান্ডা কর, এসব কি করছিস? আরে তোকে উনি বাজে ইঙ্গিত করে ধরে নেই। আদিত্য রাস্তায় পড়ে যাওয়াতে
হাত কিছুটা ছড়ে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য হাত এগিয়ে দিলে রিয়া রূপাকে সরিয়ে দিয়ে আদিত্যর হাত ধরে তুলে বলল, ক্ষমা করে দেবেন, ও একটু ছোটবেলা থেকে একটু রাগী বেশি। আরে না, আমি কিছু মনে করিনি। যাক, তোমার ছোট বোন তোমার মতো এত নরম মনের না, নিজের সম্মান বাঁচাতে নিজেই জানে। ও মা, আপনার হাত দিয়ে না রক্ত ঝরছে। রিয়ার সাথে সাথে ওর ওড়না ছিঁড়ে আদিত্য ছেড়ে যাওয়া জায়গায় বেঁধে দিল। রূপা অবাক হয়ে বলল, আপু তুমি এই বদমাইশ ছেলেকে কেন নিজের ওড়না ছিঁড়ে বেঁধে দিলে? চুপ, সব সময় বেশি বেশি। কতখানি ছেড়ে গেছে, খেয়াল আছে তোর? তোমাকে উনি মারতে নিয়েছিল, তুমি তার হয়ে আমাকে বকা দিলে, তোমার সাথে কথাই নাই। রূপা চলে গেল। আদিত্য রূপাকে বলল, এই পিচ্ছে দাঁড়াও, রাগ করো কেন? আরে আপনি ওকে বকা দিলেন কেন? ওর রাগ তো আমার ভালোই লাগছিল। ওর কথা ছাড়েন, আপনি এখানে কি করেন? আপনি আগে বলেন, রাজশাহী থেকে ঢাকা কবে আসলেন? আর আমি আপনাকে কত খুঁজেছি, কোথাও পাইনি। আমাকে কেন আপনি খুঁজছেন? এমনি। আচ্ছা, আপনি আমার বাসায় কি করছিলেন? আর আমার বাসায় কাছের লোক হিসেবে গেছেন বুঝলাম না, আপনি কি আমার বাসা আগে থেকে চিনতেন? হ্যাঁ চুপ তো, আমি কিভাবে জানবো আপনি ওই বাসার ছেলে? আমাকে রহিমা আন্টি চাকরিটা দিয়েছে, আর আজ দেখি আপনি ওই বাড়ির ছেলে। আমাদের ভাগ্যক্রমে খালি তাই হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা দিয়ে আপনি কি করবেন? না এমনি, আপনার বাসায় যেতে চাইলাম, যদি কখনো দরকার হয় তাই আর কি। কোনো দরকার পড়বে না, আমি চাকরিটা ছেড়ে দিব। কি কেন? আমার বাড়ির জন্য এমন করবেন নাকি? না, এমনি ছেড়ে দেব। দেখেন, দাদিমা আপনাকে অনেক ভালোবাসে, আর তাই প্লিজ এমন করবেন না। ফুপি ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তো এমনটা করবেন না। দেখেন, আমার ফুপির মাথা সবসময় গরম হয়ে থাকে, ওনার উপরে রাগ করে দাদিমাকে কষ্ট দিবেন না আপনি। ওনার উপরে আমার কোনো রাগ নেই, আমি কেন ওনার উপর রাগ করব? তাহলে চাকরিটা ছাড়বেন না, ওকে? ও, আপনার বোন তো চলে গেছে। আপনার বোনের রাগটা দেখি আমার ফুপির মতো, রাগ করলে নাক ফুরিয়ে কথা বলে। আদিত্যর কথা শুনে রিয়া চমকে গেল। রিয়া আদিত্যকে কথা এড়িয়ে বলল, আচ্ছা থাকেন, আমাকে বাসায় যেতে হবে। আমিও যাব। না। কেন? আমি আঙ্কেলকে দেখতে যেতে পারি। আব্বু বকা দিবেন। আরে বকা দিবি কেন? বলবেন আমি আপনার ফ্রেন্ড। আব্বু ভালো করে জানে আমার কোনো ছেলে বন্ধু নেই। যাই হোক, থাকেন। রিয়া চলে যেতে লাগলো। আদিত্য কিছু বলল না, গাড়িতে উঠে চলে গেল। রিয়া বাসায় গিয়ে রূপার রাগ ভাঙাতে লাগলো। রহিমা খালা রিয়ার কাছে এসেছে, বলল, কি রে, কি হয়েছে দুই বোনের? তেমন কিছু না। ও খালা, তোমার সাথে কথা ছিল। কি কথা বল। আমি চাকরিটা করতে চাই না, আমাকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দিবে? কেন, ওই চাকরি করতে কি সমস্যা? তোকে তো বড় ম্যাম অনেক ভালোবাসে, আর বাসার সব মানুষ আমাকে ভালো রে। শুধু ম্যামের মেয়ে দুইটাই একটু বদমেজাজি। তুই ম্যামের ওপরে রাগ করে এসব বলছিস নাকি? না, আমি ওখানে কাজ করতে চাই না, আমার ওখানে কাজ করতে ভালো লাগছে না। এখন কোনো কাজ হাতে নাই, এখানে কাজ করতে হবে রে। যখন কাজ পাবো তখন তোকে জানাবো, এখন এখানে কাজ কর। রিয়ার কিছু বলার আগে রিয়ার ফোন কল আসলো। রিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে এখন ফোন দিয়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। রিয়া, তুমি কি বাসায় আসতে পারবে? ম্যাম, এখন? সবাই তোমার রান্না অনেক পছন্দ করছে, তোমার রান্না সবাই খেতে চায়। কি যে করব। ও আচ্ছা, আমি আসছি। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দিব। সমস্যা নাই ম্যাম, ধন্যবাদ দিতে হবে না। আপনি আমার রান্না পছন্দ করেছেন, এটাই আমার কাছে সৌভাগ্য। চলে আসো তাহলে। জি ম্যাম। রিয়া ফোনটা রেখে রূপা রহিমা খালা থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসার ভেতরে ঢুকতেই আদিত্য বলল, আরে আপনি এখানে? জি। ওকে আপনি বলার কি আছে? তুমি তুই করেই বললেই তো পারোস, এত সম্মান দিয়ে কথা বলার কি আছে? রিয়া, এসেছো? জি ম্যাম। ওই মেয়ে শোনো, আমাদের জন্য চা করে নিয়ে এসো তো। জি, আনছি। রিয়া রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। আদিত্য মুখে দিয়ে বলল, চাটা অনেক সুন্দর বানাতো, তোমার থেকে সব কিছুতেই অনেক সুন্দর। ও শোনো, আমার রুমটা একটু গুছিয়ে দিবা। জি, আমি রান্না করে আপনার রুম গুছিয়ে দিয়ে আসবো। ওকে। আর শোনো, তোমার হাতে বেগুন ভর্তাটা অনেক মজা লাগছিল, আজকে একটু বেগুন ভর্তা করো। আর হ্যাঁ, আলু ভাজিটাও করো। কি? ওই তো বেগুন ভর্তা কবে খাইলে দাদু ভাই? ওই তো কখনো বেগুন ভর্তা বানায় নাই। সবাই অবাক হয়ে আদিত্যর দিকে তাকাতে, সাথে সাথে আদিত্য কথা ঘুরিয়ে বলল, আরে ধুর, তোমরা ভুল বুঝছো,
যার হাতে সব রান্না মজা, তার হাতে এগুলো নিশ্চয়ই মজা হবে, তাই বললাম। ও আচ্ছা। আদিত্য কথাগুলো কারো বিশ্বাস হলো না, তাও কেউ কথাগুলো আর তুলল না। রিয়া রান্নাঘরে চলে গেল। রিয়া রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। রান্না শেষ করে সব কিছু টেবিলে গুছিয়ে দিয়ে খাবার বেড়ে দিতে গেলে আদিত্য রাম্মু বলল, তুমি আদিত্যর রুমটা গুছিয়ে দিয়ে আসো, আমরা খাবার বেড়ে নিতে পারবো। ছোট সাহেবের রুমটা তো আমি চিনি না। আমি খাবার খেয়ে নেই, তারপর আমি নিয়ে যাচ্ছি। আদিত্যর কথা শুনে সবাই আদিত্যর দিকে তাকাতেই আদিত্য বলল, কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? রুমে কে গুছাতে হবে সেটা দেখানো যাবে? এমনি ওই রুমে গিয়ে কি দেখবে? আচ্ছা, তুমি নিয়ে যাও, খাওয়ার সময় কথা বলো না। আদিত্য খাওয়া শেষ হলে রিয়াকে নিয়ে চলে যায়। রিয়া রুমে গেলে আদিত্য দরজা বন্ধ করে দেয়। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? তোমাকে আদর করতে ইচ্ছে করছে। কী সব কি বলেন? দেখেন কি গোছাতে হবে ওইটা দেখিয়ে দেন। আমাকে গুছিয়ে দিলে হবে, আর কিছু গুছাতে হবে না? আদিত্য রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়া আদিত্যর থেকে ছাড়ানোর চেষ্টা করে পারল না। আদিত্য রিয়ার 2 হাত চেপে ধরে বলল, তুমি কি চাও আমি অন্য নারীর সাথে এসব করি? তুমি তো আমার বিয়ে করাবো, তোমার সাথে আমার ডিভোর্সও হয়নি, তাই আমার সম্পূর্ণ তোমার উপর আমার অধিকার আছে। তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। আপনি তো আমাকে এক রাতের জন্য বিয়ে করেছেন, তাহলে এখানে কেন এসব করছেন? বলেছিলাম, কিন্তু আপনাকে আমি ডিভোর্স তো দেইনি, তাই না? ছাড়েন, কেউ এসে গেলে সমস্যা হবে। আসুক, আমি আমার স্ত্রীকে আদর করছি, অন্য কাউকে না যে ভয় পেতে হবে। একজন প্রতিতা মেয়েকে স্ত্রী দাবি করছেন? আপনি তো মহান ব্যক্তি দেখছি। চুপ করেন তো, আমাকে আমার কাজ করতে দেন। রিয়া আর বাধা দিল না, কারণ এটা আদিত্যর অধিকার। রিয়া সব কিছু সহ্য করতে লাগলো। আদিত্য আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়তে আদিত্যর ফোনে কল আসছে। আদিত্য বিরক্তি নিয়ে ফোনটা দেখে চমকে গেল। আদিত্যর সাথে সাথে রিয়ার উপর থেকে উঠে বলল, তুমি ড্রেস ঠিক করে চলে যাও। রিয়া উঠে ও ড্রেস ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। রিয়া নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে গল্প করছে। রিয়াকে দেখে সালেহা চৌধুরী বলল, রিয়া, কাজ শেষ হয়েছে তোমার? জি মানে? আচ্ছা রিয়া, তুমি একটু গেস্ট রুমটা পরিষ্কার করবে, আমার হবু নাতবু আসবে তো। আচ্ছা। রিয়া চলে যেতে নিল, তখনই রুমা বলল, আম্মা, এই মেয়েটাকে কাছ থেকে সরিয়ে দিও তো। এই মেয়েটার দেখে আদিত্য কেমনভাবে যেন তাকায়, আর এই মেয়েটাকে দেখে মনে হয় না যে কাজের মেয়ে। আসলে দাদিমা, মেয়েটাকে দেখে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে। অনেক সুন্দর মেয়েটা, কেউ বলবেও না উনি এই বাড়ির কাজের মেয়ে। একদম ঠিক বলেছিস। আমি ওকে কাজের মেয়ে ভাবি না, মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। লক্ষ্মীমন্ত্র একটা মেয়ে, কতটা সরল, যা বলা যায় তাই করে। এত ভালো মেয়ে আমি একটাও পাবো না, ওকে কাজ থেকে ছাড়ানো যাবে না। আবার দেখো, আমাদের বাড়ির ছেলেদের মাথা না খায়। রিয়া ওর আম্মুর মুখ থেকে এমন কথা শুনে অনেকটা খারাপ লাগলো, কিন্তু ওইসব কথা হজম করে নিল। রিয়া গেস্ট রুমে গিয়ে পরিষ্কার করতে লাগলো। কাজ শেষ করে রিয়া গোসল করতে চলে গেল। পাশে একটা রুমে থাকার জায়গা করে দিয়েছে। সালেহা চৌধুরী ডাক দিলে রিয়া দৌড়ে ড্রয়িং রুমে চলে যায়। কি ব্যাপার মেয়ে, তুমি রাত করে গোসল করছো কেন? আমার ধুলোতে অ্যালার্জি আছে, তাই আর কি। ম্যাম, আপনি ডাকছিলেন আমাকে? রিয়া, আমি ঘুমাতে যাব, আমার পাগুলো অনেক ব্যথা করছে, একটু পাগুলো মালিশ করে দিবে? আচ্ছা চলেন, আমি করে দিচ্ছি। রিয়া সালেহা চৌধুরী নিয়ে যেতে লাগলো। রাফি আড়াই চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, ইস, মেয়েটাকে যদি কাছে পেতাম, কত হট মেয়েটা দেখতে, মনে হয় ডানা কাটা পড়ি। চুলগুলো মাজার নিচে চলে এসেছে, পিছন থেকে অসম্ভব সুন্দর লাগছে। এই মেয়েটাকে তো কাছে পেতেই হয়। রাফি কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে গেল। রিয়া সালেহা চৌধুরীকে শুয়ে দিয়ে পা টিপে দিতে লাগলো। সালেহা চৌধুরীকে ঘুম পাড়িয়ে ওর রুমে যেতে নেবে, তখনই রুমা বলল, এই মেয়ে, আমার মাথা একটু টিপে দিবে? আপনি রুমে যান, আমি আসছি। রিয়া রুমার রুমে চলে গেল। রুমা চোখ বন্ধ করে আধশোয়া ভাবে থাকলো। রিয়া সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ওর আম্মুর দিকে এক পলক তাকিয়ে আছে। রিয়া খুব ইচ্ছে করছে ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে। রুমা চোখটা খুলে রিয়ার দিকে তাকাতে দেখে রিয়ার চোখে পানি। রুমা কিছুটা অবাক হয়ে বলল, এই মেয়ে, আমি তোমাকে বেশ লক্ষ্য করছি, তুমি আমার দিকে এত তাকিয়ে থাকো কেন? আর সকালে এভাবে জড়িয়ে ধরলে কেন আমাকে? আর সময় পেলে এভাবে তাকিয়ে থাকো কেন? আবার এখন কান্না করছো? আসলে ম্যাম, আপনাকে দেখলে আমার আম্মুর কথা মনে পড়ে, তাই আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। কিছু মনে করবেন না।
রিয়ার কথা শুনে রুমার বুকের ভেতরটা কিছুটা মোচড় দিয়ে ওঠে। রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, আমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে? আর আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করি। আমি তো ভেবেছি আমার উপর রেগে আমার দিকে তাকিয়ে থাকো। আপনি আমার আম্মুর মতো, আমাকে মারতে বকতেও পারেন, সেখানে আমি মেয়ে হয়ে আপনার সাথে রাগ দেখাবো? এটা কেমন কথা? আপনার উপরে আমার কোনো রাগ নেই। আচ্ছা আপনি ঘুমান, অনেক রাত হয়ে গেছে। রুমা আর কিছু বলল না। রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর ওইদিকে রুমা অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। আর রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে যায়। সকালে রুমার ঘুম ভাঙলে দেখে রিয়া ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রুমা নিজের অজান্তে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ঘুমটা সাথে সাথে ভেঙে গেল। দুঃখিত ম্যাম, রাগ করবেন না। আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে? রিয়া কিছু বলল না, মাথা নিচু করে নিল। রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, যাও, রাতে তো ঘুমাতে পারো নাই, ঘুমাতে যাও। আর সারা রাত আমার জন্য এত কষ্ট করছো, তার জন্য ধন্যবাদ। সব কিছুতেই ধন্যবাদ দিতে হয় না, আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। যাই হোক, নামাজ পড়বেন না নাকি? হ্যাঁ। রিয়া উঠে চলে গেল। রিয়া রুমে গিয়ে নামাজ পড়ে নিল। তারপর নামাজ থেকে উঠে আদিত্য রুমে গিয়ে আদিত্যকে ডাকতে লাগলো। আদিত্য ঘুম ঘুম চোখে রুমের দরজা খুলে বলল, কি ব্যাপার, এত সকালে ডাকছেন কেন? নামাজ পড়বেন না নাকি? সারা রাত ঘুমান নাই নাকি? এক্ষুনি নামাজ পড়তে যান। কি ব্যাপার, এত গরম কেন? কই গরম হইলাম, নামাজ পড়ে তারপর ঘুমান। না, ঘুমোতে দেন তো। না, নামাজ পড়বেন তারপর ঘুমাবেন। তাড়াতাড়ি যান মসজিদে। যাচ্ছে, বউ করে দেখানো শুরু করে দিয়েছে। চুপ, আসতে বলেন, কেউ শুনে ফেলবে। একটু কাছে আসেন, আদর দেই। রিয়ার হাত ধরে টান দিয়ে রুমের ভেতর নিয়ে কিস করতে লাগলো। রিয়া আদিত্যকে সরিয়ে দিয়ে বলল, উফ, আপনি এত দুষ্ট কেন? যান নামাজ পড়তে। অনেক কিস করেছেন, এখন যান, আমার কাজ আছে, সবাইকে চা দিতে হবে। ওকে যান, নামাজ পড়ে এসে যেন আপনাকে আমার রুমে দেখে। কিভাবে আসবো? এত আসলে সন্দেহ করবে সবাই। চা দেওয়ার নাম করে আসবেন। ওকে ওকে, আসবো, এখন যান। রিয়া কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। তারপর নিচে গিয়ে চা বানিয়ে সবার রুমে দিয়ে আসলো। রাফিকে চা দিতে রাফি রিয়ার হাতটা চেপে ধরলো। রিয়া হাত ছাড়তে গেলে রাফি আরও শক্ত করে ধরে রিয়াকে বলল, স্যার কি করছেন? আমার হাত ছাড়েন। তুমি এত হট কেন গো? তোমাকে দেখলে খালি আদর করতে ইচ্ছে করে। ছি, কি বলেন? আমার হাত ছাড়েন, না হলে আমি চিৎকার করব। সাথে সাথে রাফি হাত ছেড়ে দেয়। রিয়া রুম থেকে বের হয়ে যায়। রুমা রুমের সামনে দিয়ে যেতে দেখে রুমা কিছু খুঁজছে। রিয়া গিয়ে বলল, কি খুঁজছেন? আমি বের করে দিতে কি সাহায্য করব? আমার ফোনটা যে কোথায় রাখছি খুঁজেই পাচ্ছি না। আপনার ফোনটা তো বালিশের নিচে, ওই যে। রিয়া ফোনটা বের করে দিতে রুমা হেসে বলে, বয়স হচ্ছে, ভুলে যাচ্ছি সব। আচ্ছা আপনি তাহলে থাকেন, আমি যাই, কিছু লাগলে আমাকে ডাক দিয়েন। রিয়া রুমার রুম থেকে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসে দেখে একটা মেয়ে এসেছে। রিয়া বুঝতে বাকি রইল না এইটা সালেহা চৌধুরীর হবু নাত বউ। সালেহা চৌধুরী রিয়াকে বলল, রিয়া, তুমি তুলির লাগেজগুলো নিয়ে যাও তো রুমে। জি ম্যাম। এইটা কে দাদিমা? আমি এবারই কাজের লোক, আপনি আমার সাথে আসেন। দেখে তো মনে হয় না। আচ্ছা আমাকে নিয়ে চলো। রিয়া তুলিকে নিয়ে রুমে চলে আসলো। তুলিকে সব বুঝিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসলে আদিত্য বলল, রিয়া, আমার ঘরে চা নিয়ে আসেন তো। আপনি যান, আমি আসছি। আদিত্য চলে গেল। রিয়া চা বানিয়ে আদিত্যর রুমে গেল। রিয়া আদিত্যর রুমে যেতে আদিত্য রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আদিত্যকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ওই মেয়েটাকে? কোন মেয়ে? যে মেয়েটা আসলো। ও, ওইটা আমার হবু স্ত্রী, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। রিয়া সাথে সাথে আদিত্যকে সরিয়ে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, আপনি আর আমার কাছে আসবেন না দয়া করে, প্লিজ। আমি চাই না আপনি আপনার হবু বউ বাদে অন্য কারোর সাথে এতটা গভীর হন। আমার মনে হয় আপনার হবু বউকে নিয়ে আপনার ভাবা উচিত। আপনি আমার বউ আর ওই আমার হবু বউ, ওর মাঝে আপনার মাঝে অনেক পার্থক্য। আর আমি তো কোনো অন্যায় করছি না, আমি আমার বউকে ধরছি, তার সাথে রোমান্স করি। আমাকে ডিভোর্স দিয়ে দিন, আপনার হবু বউকে নিয়ে সুখে থাকেন। আমি আপনার চাহিদা মেটানো মেশিন মাত্র, আমি আপনার স্ত্রী কোনোদিনও হতে পারবো না। আমি এটা জানি, আপনার সাথে আমার চাই না, আমি আপনার থেকে স্ত্রীর অধিকারও চাই না। শুধু একটা জিনিস চাই, আপনি নিজেকে পরিবর্তন করুন।
আপনি আপনার হবু বউকে ঠকায়েন না, এক নারীর আসক্ত থাকার চেষ্টা করুন। রিয়া কথাটা বলে কান্না করতে করতে বের হয়ে আসলো। আদিত্য কিছু না বুঝে হাঁ করে রিয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্য আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো। 10টা বাজলে সালেহা চৌধুরী বলল, রিয়া, আদিত্য দাদু ভাইকে ডাক দিয়ে নিয়ে আসো তো, ওই আর কত ঘুমাবে? তুলি ম্যাম তো গেছে, উনি ডেকে নিয়ে আসবে। ও আচ্ছা। রিয়া পেছনের দিকে তাকাতে দেখতে পেল তুলি আদিত্যর হাত বাহু জড়িয়ে ধরে নিচে নেমে আসছে। রিয়া নিজের অজান্তে বুকের ভেতর ব্যথা অনুভব করতে লাগলো। দুইজন রিয়ার সামনে চেয়ার টেনে বসলো। আদিত্যকে তুলি বলল, জান, আমাকে খাইয়ে দাও না। আমার ইচ্ছে আমার জামাই আমাকে প্রতিদিন খাইয়ে দিবে। বিয়ের আগে থেকে তুমি আমাকে খাইয়ে দাও। আদিত্য রিয়ার দিকে তাকাতেই রিয়া অন্যদিকে ঘুরে তাকায়। সালেহা চৌধুরী আর সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আদিত্য উপায় না পেয়ে তুলিকে খাওয়াই দিতে লাগলো। তুলির গলায় ভাত আটকে গেলে রিয়া তাড়াতাড়ি করে পানি দিতে গেল। সম্পূর্ণ পানি তুলির পায়ের উপর পড়ে যায় সেটা। তুলি রেগে গিয়ে ঠাস ঠাস করে রিয়ার গালে থাপ্পড় মেরে বলল, হাউ ডিয়ার ইউ pour ওয়াটার অন মাই বডি। ও সরি, তুই তো মূর্খ, আমার কথা তো বুঝতেও পারছিস না। ক্ষমা করে দেন ম্যাম, আমি বুঝতে পারিনি। আমার সামনে থেকে যা বলছি, আমার মেজাজটা আরো খারাপ করে দিস না। সালেহা চৌধুরী ইশারা করে রিয়াকে চলে যেতে বলল, আর রিয়া চলে গেল। রিয়া রুমে গিয়ে কান্না করতে লাগলো। তুলি থাপ্পড় দিয়েছে তার জন্য না, তুলির সাথে আদিত্যকে দেখে রিয়ার বিষয়টা একদম মেনে নিতে পারছে না। রিয়া নিজেকে বোঝাতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর রিয়া নিজেকে স্বাভাবিক করলো। রিয়া ড্রয়িং রুমে যেতে দেখে তুলির সাথে আদিত্য বসে আছে আর ওদের বিয়ের বিষয় নিয়ে কথা বলছে। দাদিমা, আমাদের বিয়েটা এগিয়ে আনলে ভালো হয়। আমি চাচ্ছিলাম 2 সপ্তাহ পর যদি আমাদের বিয়েটা দিতেন। বাহ ভাবি, আপনি দেখি বিয়ে পাগল হয়ে গেছেন। বাইকে ছাড়া বুঝি থাকতে ইচ্ছে করছে না? রাফি চুপ, ফাজিল ছেলে। যাক বাবা, তোমার বৌমা তো যেভাবে বলছে তাতে আমি ফাজিল হয়ে গেলাম। ওরে তে বলছি, আমরা বিয়ে করলে পরে তুমিও বিয়ে করতে পারবে। বাহ, তাহলে তো ভালোই হবে। এসব বাচ্চাদের লজ্জা শরম বলে কোনো কথা আছে? ওরা হয়তো ভুলেই গেছে, বদের সামনে এসব বলতে লজ্জা করে না। থাম, ওই সময়টা আমাদেরও এসেছিল। লজ্জা শরম পেয়ে কি হবে? ওরা যে নিজেদের কথা নিজের মুখে বলতে পারে, এইটাই অনেক। আচ্ছা, তাহলে 1 সপ্তাহ পর থেকে বিয়ে সব আয়োজন শুরু করে ফেলবো। ধন্যবাদ দাদিমা, আমাদের ব্যাপারটা বোঝার জন্য। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া আদিত্যর দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে রহিমা খালা বলল, রিয়া, রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই হসপিটালে চল। রিয়া কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লো। রহিমা খালাকে ধরে বলল, কি? রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? খালা, ও কোন হসপিটালে? রহিমা খালা হসপিটালের নাম বললে রিয়া সালেহা চৌধুরী থেকে ছুটি নিয়ে যেতে লাগলে। রিয়া, আপনি দাঁড়ান, আমি গাড়ি বের করছি। আরে তোমাকে কেন যেতে হবে? ওই একাই যেতে পারবে, তুমি যেও না তো। আদিত্যর হাত ধরলে আদিত্য তুলির হাত সরিয়ে দিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে গেল। রিয়া গাড়িতে বসে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে সান্ত্বনা দিতে লাগলো আর ড্রাইভিং করতে লাগলো। আদিত্য আর রিয়া হসপিটালে পৌঁছে গেল। রিয়া রূপার ক্যাবিনের সামনে গিয়ে দেখে ওর আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু, রূপার কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? ও এখন কেমন আছে? ওই স্কুলে যাচ্ছিল, হঠাৎ করে একটা ট্রাক এসে রূপাকে ধাক্কা মেরে দেয়। আব্বু, আমি রূপার সাথে দেখা করব। ডাক্তার ভিতরে আসছে। রূপাকে কিছুক্ষণ আগে রক্ত দিয়েছি, জানি না ওর এখন কি অবস্থা। ডাক্তার বের হলে জানতে পারবো। আজ রূপা স্কুলে যেতে চাইছিল না, কেন যে আমি জোর করে ওকে পাঠালাম। এখন নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হচ্ছে। যদি ওকে না পাঠাতাম তাহলে আজ এমন হতো না। আঙ্কেল, কান্না করবেন না, রূপার কিচ্ছু হবে না। ওই তো ডাক্তার বের হয়েছে। রিয়া আর আদিত্য দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার যা বললেন, রূপার অবস্থা তেমন ভালো না, আল্লাহ ভরসা। রিয়া কথাটা বলে কান্নায় ভেঙে পড়ল। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়া ক্যাবিনের ভেতরে গিয়ে দেখে রূপা শুয়ে আছে। রূপা রিয়াকে কিছু বলার চেষ্টা করতে লাগলো। রিয়া বলল, বোন, তোর কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে যাবি, চিন্তা করিস না, তোর বোন তোকে কিচ্ছু হতে দিবে না। আপু, আমি মনে হয় বাঁচবো না। আপু, তুমি আব্বু আর আমাকে ঠকালে কেন এভাবে? কি বলছিস বোন? আমরা তোকে কিভাবে ঠকালাম? বোন প্লিজ, তুই শান্ত হ, তোর কিচ্ছু হবে না, তুই উত্তেজিত হইস না বোন। রূপা কিছু বলতে যাবে, তখনই ডাক্তার রিয়া আর আদিত্যকে বের করে দিল। রূপার মাথায় চাপ পড়লে মারা যাওয়ার সম্ভাবনা আছে, তাই রূপার সাথে বেশি কথা বলতে নিষেধ করে দিল।
আর ইমোশনাল করা যাবে না। আদিত্য রিয়াকে নিয়ে বাইরে চলে আসলো। আপু, রূপা এসব কি বলছে? আমরা ওকে কিভাবে ঠকালাম? ওই আমার কথা শুনে ফেলেছে, যার কারণে ওই খুব উত্তেজিত হয়ে গেছিল তোর সাথে দেখা করার জন্য। আমি ওর পাগলামি দেখে বকা দিয়েছিলাম, জোর করে স্কুলে পাঠিয়ে দেই। আর দেখ ওর কি অবস্থা হলো। আমি কেন যে ওকে জোর করে পাঠাতে গেলাম। আব্বু, তুমি কান্না করো না, ও সুস্থ হয়ে যাবে। দেখো, আমি ওকে সব বুঝিয়ে বলবো। আমিও চাই না ও এই মিথ্যে নিয়ে বেঁচে থাক। আমার বোন অনেক বুদ্ধিমান আর ধৈর্যশীল একটা মেয়ে, ওকে বোঝালে ও ঠিকই বুঝবে। আমি কি করব যে বুঝতে পারছি না। নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তোদের লাইফটা আমি শেষ করে দিয়েছি। আমার মতো বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আদিত্য ওদের কোনো কথা বুঝতে না পেরে নীরব দর্শকের মতো দেখে গেল। হঠাৎ করে রিয়ার আব্বু বলল, এই ছেলেটা কে? আব্বু, উনি রুমা ম্যামের বড় ভাস্তা, মানে? রাজীব স্যারের বড় ছেলে। আদিত্যকে রিয়ার আব্বু জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, কত বড় হয়ে গেছে। আমাকে কি আঙ্কেল চেনেন? না মানে, আপনাকে চিনবে কিভাবে? আপনাদের ব্যাপারে বলেছিলাম, তাই আর কি। আচ্ছা, আপনারা বাসায় চলে যান। না, আমি এখানে থাকি, সমস্যা নেই। রিয়া, তোরা যা, আমি এখানে আসছি। আচ্ছা আব্বু, যাচ্ছি। আদিত্যর ফোনে তুলি অনেকবার কল দিতে লাগলো। আদিত্য আর কিছু না বলে রিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। রিয়া আদিত্যকে নিয়ে চলে আসার কারণ, ওইখানে থাকলে আদিত্য বুঝে ফেলতো রিয়ার সাথে ওদের কোনো সম্পর্ক আছে। রিয়া বাসার ভিতরে গেলে সবাই ওর বোনের ব্যাপারে জিজ্ঞেস করলে রিয়া বলল, জানি না কি হবে এখন, সব আল্লাহ ভরসা। তুমি তোমার বোনের কাছে থাকা বাদ দিয়ে এখানে চলে আসলে কেন? ওইখানে আব্বু আছে, সমস্যা নাই। রিয়া কথাটা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে কান্না করতে লাগলো। রিয়া এর আব্বুকে কল দিয়ে বলল, আব্বু, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি যেখানে কাজ করি সেটা আম্মুর বাপের বাড়িতে কাজ করি। আমি আম্মুর আশেপাশে থাকার চেষ্টা করি। কি, তুই ওই বাড়িতে কাজ করস মানে? হ্যাঁ আব্বু, আমি ওই বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করি। হায় রে কপাল রে, নিজের নানির বাড়িতে তুই কাজের বুয়া? ইস, এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া ওর আব্বুকে বুঝিয়ে ফোনটা রেখে দিল। রিয়া প্রতিদিন রান্না শেষ করে হসপিটালে যেতে লাগলো। রূপা জ্ঞান ফিরছে না। রূপার অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যেতে লাগলো। আর এদিকে আদিত্যর বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো। রিয়া আনমনে কাজ করছিল। রিয়া চা বানিয়ে রাফির রুমে গেলে রাফি রিয়ার সাথে জোর জবরদস্তি করতে লাগলো। রিয়া রাফিকে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব ছেলে, বিয়ে করতে পারিস না? এতই যখন শারীরিক চাহিদা, তো আব্বু মুখে বলে বিয়ে করে নে। তোর অত বড় সাহস আমার গালে থাপ্পড় দেশ? তোকে তো আমি। রাফি কথাটা বলে রিয়াকে টান দিয়ে খাটের ওপরে ফেলে দিয়ে রিয়ার ওপরে উঠে যেই রিয়ার ওড়না টান দিয়ে ফেলে দিতে যাবে, তখনই আদিত্য রাফির রুমে এসেছে। এই অবস্থা দেখে রাফিকে লাথি দিয়ে রিয়ার ওপর থেকে ফেলে দিয়ে মারতে লাগলো। রিয়া কান্না করতে লাগলো। আদিত্য ওড়নাটা তুলে রিয়াকে দিয়ে রাফিকে মারতে মারতে বলল, ছি, তুই হয়তো নিচে নেমে গেছিস। রিয়ার গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পাস তুই? তোর হাত আমি ভেঙে ফেলবো। রাফির হাত ভাঙতে যাবে তখনই তুলি এসে ধরে ফেলে। তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, ওই মেয়ের জন্য তুমি নিজের ভাইকে কেন মারছো? ওই মেয়েটার নজর খারাপ, আমি দেখেছি। মেয়েটা সব সময় রাফির ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে। ভাবি, আপনি বলেন ভাইয়া আমাকে এই মেয়েটার জন্য মারছে। এই মেয়েটা সহ আমার সাথে জোর জবরদস্তি করেছিল, আর ভাইয়া আমাকে ভুল বুঝে আমাকে মারছে। একদম চুপ। রিয়ার নামে একটা বাজে কথাও বলবি না। আমি জানি রিয়া কেমন, তোর মুখ থেকে ওর সম্পর্কে জানতে হবে না। শোন, তোকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছে, তোকে যেন রিয়ার আশেপাশেও না দেখে। আদিত্য রাফিকে ছেড়ে দিয়ে রিয়ার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। তুলি আর রাফি অনেকটা রেগে গেল। ভাবি, একটা জিনিস খেয়াল করেছেন? ভাইয়া এই মেয়েটার প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে না। আমার কেন জানি মনে হয় ওরা একে অপরকে অনেক আগে থেকে চেনে, ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। একদম, আমিও খেয়াল করেছি। আমারও মনে হয় কোনো না কোনো কানেকশন ওদের মাঝে আছে। যাই হোক, শোনো, ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতেই হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি ভেবে তোমাকে জানাবো কিভাবে ওকে সরানো যায়। ওকে। দুইজন রিয়াকে ছাড়ানোর বুদ্ধি বের করতে থাকে। আর এদিকে আদিত্য রাগে লুক নিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, রফি আপনাকে কবে থেকে ডিস্টার্ব করে? যেদিন থেকে আমাকে দেখেছে সেই দিন থেকে আমার পিছু নিয়েছে। আমাকে আগে কেন বলেন নাই? আরেকটু হলে কি হতো? বলে কি হবে, আমি তো একটা পতিতা, আমার সাথে আর ভালো কি আশা করা যায়?
রিয়ার কথা শুনে আদিত্য রাগে উঠে গেল। রিয়াকে মারতে গিয়েও মারল না। আদিত্য বলল, এই আমার সামনে থেকে যান, নাহলে খুব খারাপ হয়ে যাবে। রিয়া আদিত্যর রুম থেকে বের হয়ে আসলো। রিয়া নিজের চোখ মুছে নিচে চলে গেল। শ্রেয়া তাড়াতাড়ি কাজ কর, অনেক কাজ বাকি আছে, মেহমান আসা শুরু হয়ে গেছে, আর তোকে খুঁজেই পাওয়া যায় না। রিয়া রহিমা খালার কোনো কথা না শুনে কাজ করতে লাগলো। আদিত্য আর তুলি বিয়ের জন্য সবার আত্মীয় স্বজনের আসা শুরু হয়ে গেছে। 3 দিন পর তুলি আর আদিত্যর বিয়ে। রিয়া যত কথাগুলো ভাবছে তত বুকটা ফেটে যাবে এমন অনুভব করতে লাগলো। রিয়া কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে হসপিটালে গিয়ে আবার রাতে চলে আসলো। রূপা আগের দিন বেশি খারাপ অবস্থায় চলে যাচ্ছে। রিয়া একদিকে আদিত্যর বিয়ের টেনশনে আর অন্যদিকে ছোট বোনের এই অবস্থা। রিয়া যেন বুঝতে পারছে না কী করবে। রিয়া বিয়ের কাজ করতে লাগলো। হঠাৎ করে রিয়ার আব্বু কল আসলে রিয়া রিসিভ করলো। রিয়া, তুই কোথায়? এখনই হসপিটালে চলে আয়, রূপার জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আয়, রূপা ছটফট করছে খুব। রিয়ার কথা শুনে দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। রিয়া হসপিটালে গিয়ে রূপার ক্যাবিনে ঢোকে। রূপার কাছে গিয়ে রূপার সাথে কথা বলতে লাগলো। রূপার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রূপার অনেক কষ্টে বলে উঠল, আপু রে, আমি মনে হয় আর বাঁচবো না। আপু, আমার সেই ইচ্ছেটা পূর্ণ করবে আপু। আমি না মরে যাওয়ার আগে আমার আম্মুকে এক নজর দেখতে চাই। আমি তো সেই ছোটোবেলা থেকে আম্মুর আদর পাই নাই। তাকে কেমন দেখতে আমি তাও জানি না। আপু প্লিজ আমার শেষ ইচ্ছেটা পূর্ণ করে দাও। দূর পাগলি, তোর কিচ্ছু হবে না। রূপা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রিয়া চিৎকার করে ডাক্তার ডাকলো। ডাক্তার এসেছে, রূপাকে দেখতে লাগলো। ডাক্তার বলল রূপা ওর মাকে দেখতে চায়, যেভাবে হোক ওর মাকে যেন নিয়ে আসছে। রিয়া উপায় না পেয়ে বাইরে চলে আসে। রিয়ার আব্বুকে বলল, রিয়া, তোর আম্মুর সাথে আমিও দেখা করতে চাই। না, আব্বু আম্মু অনেক ভালো আছে, আমি তাকে নিয়ে আসব, কিন্তু তোমাকে যেতে হবে না। আমাদের জন্য তার সুখের সংসার নষ্ট হোক, এইটা আমি চাই না। রিয়া আর এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা নিয়ে আদিত্যর বাসায় চলে গেল। বাসায় গেলে রাফি রিয়াকে দেখিয়ে বলল, দাদিমা, তোমার আদরের রিয়া এসে গেছে। রিয়া কিছু বুঝে ওঠার আগেই রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল সালেহা চৌধুরী। রিয়া গালে হাত দিয়ে বলল, ম্যাম, আমি কি করেছি আমি তা জানি না। আমাকে কেন মারছেন আমি সেটাও জানি না। ম্যাম, আমি ভুল করে থাকলে আমাকে পরে মারেন। আমাকে প্লিজ বলবেন আপনার ছোট মেয়ে কোথায়? চুপ, এতটা নাটক করবি না। তুই গতকাল রাতে আমার সাথে কি করেছিস সব কিছু আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। মানে বুঝোস না? আর ভাইয়া, তুমি আমাকে বলবো যে আমাকে মারলে? এই পিকগুলো নিজেই দেখলে তো এখন কি বলবে? প্রায় সময় আমাকে রিয়া এমন কাজে ইঙ্গিত দিত। প্রতিদিন চা দেওয়ার নামে আমার রুমে এসেছে, আমার সাথে এমন করতো। আর আমি ছেলে মানুষ, কতদিন নিজেকে ধরে রাখবো? রাফি সবাইকে উদ্দেশ্য করে কিছু ছবি দেখালো, যেখানে একদম বোঝা যাচ্ছে রিয়া রাফির সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে যাচ্ছে। রিয়া ছবিগুলো দেখে মাথা ঘুরে পড়ে যাবে এমন অবস্থা। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করেন, আমি এমনটা কোনো দিন করি নাই। আমি এমনটা করতে পারি না। আমি রাফিকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আদিত্য কিচ্ছু বলল না। তুলি রিয়ার চুল ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ মিথ্যাবাদী, একদম মিথ্যা কথা বলবি না। বামন হয়ে চাঁদে হাত দিতে চাস? ছি, আমি ভাবতে পারছি না তুমি এমনটা করবে। তোমাকে আমি বিশ্বাস করতাম, আর তুমি কি না। ছি। আপু বিশ্বাস করো, আমি এরকম কাজ করি নাই। আম্মু এই ছবিটা কিভাবে উনি তুললো আমি নিজেও জানি না। আম্মু, আমি ওনাকে চা দিতে গেলে উনি আমার সাথে অসভ্যতামি করতো। আমি অনেকবার ওনাকে বোঝানোর চেষ্টা করিয়েছি। রিয়ার মুখ থেকে আম্মু ডাক শুনে সবাই অবাক হয়ে গেল। তুলি রিয়ার চুলের মুঠো ধরে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, এত বড় সাহস! তুই ফুপিকে আম্মু বলে ডাকিস? তোর কোন সম্পর্কে আম্মু হয়? হ্যাঁ। রিয়া তুলিকে ধাক্কা দিলে তুলি পড়ে যায়। তুলি রেগে উঠে তুলি বলল, হাউ ডিয়ার ইউ পুশ মি! রিয়া রেগে তুলিকে বলতে লাগলো, খবরদার, ইফ ইউ পুট ইউর হ্যান্ড অন মি আই উইল ব্রেক ইউর হ্যান্ড। আই এম সরি ফর ইউর ব্যাড বিহেভিয়ার, or do I have no respect because I work in this house? রিয়াকে ইংরেজিতে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে গেল। রিয়া নিজেকে কন্ট্রোল করে রুমার কাছে গিয়ে বলল, সরি আপনাকে আম্মু বলার জন্য। প্লিজ আমার সাথে আপনি একটু হসপিটালে যাবেন, আপনাকে বড্ড প্রয়োজন। আপনাকে বলছিলাম না আমার আম্মুকে দেখতে আপনার মতো, আমার বোনকে আপনাকে দেখিয়ে বলবো আপনি আমাদের আম্মু। প্লিজ আমাদের এই রিকোয়েস্টটা রাখেন,
আমার বোনের অবস্থা বেশি ভালো না, প্লিজ আপনি আমার সাথে চলেন, আমি আপনার পায়ে ধরছি। তোমার মতো নোংরা মেয়ের কথা আমি বিশ্বাস করি না। আমি কোথাও যেতে পারবো না, এখান থেকে চলে যাও। তোমাকে যেন আমি আর আমার বাড়ির আশেপাশে না দেখি। রিয়া রুমার পায়ে ধরে বলল, দেখেন আমি খুব খারাপ একটা মানুষ, আমি জানি আমার মতো জঘন্যতম একটা মানুষও হয় না। আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। দয়া করে প্লিজ আমার সাথে আপনি চলেন, আমার বোনের অবস্থা খুব খারাপ। আম্মু আম্মু করে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, প্লিজ চলেন। খবরদার ফুফি, এই মৃত্যুকের কথা বিশ্বাস করবে না। ওই তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, সবার সামনে ভালো সাজার চেষ্টা করছে। ফুফি দাদিমা, ওকে এখনই চাকরি থেকে বের করে দাও, আর এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে এইসব মেয়েরা ঠিক হবে, জীবনে কখনো যেন বড়লোক ছেলেদের ফাঁসাতে না পারে। রিয়া রাফির কথাগুলো সহ্য হলো না। রিয়া রেগে রাফির কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই ছেলে বলে যা মুখে আসবে তাই আমাকে বলবি, আর সেটাই আমি হজম করে নিব। আমাকে চুপচাপ তোর অন্যায়গুলো সহ্য করতে দেখে আমাকে যদি নরম ভেবে থাকোস, তাহলে জীবনের সব থেকে বড় ভুল করছোস। আমার ধৈর্য সীমা অতিক্রম করাস না, এর ফল কিন্তু ভালো হবে না। তাই এখনও সময় আছে, ভালো হয়ে যা, মেয়েদের সম্মান করতে শিখ। শোন, তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তোর এত অন্যায় কেন সহ্য করছি জানিস? আমার আশা ছিল তুই ভালো হয়ে যাবি। আমি চাইলে সবাইকে অনেক আগে সব বলে দিতে পারতাম, কিন্তু কাউকে বলি নাই। আমি চাই না তুই বাড়ির সবার সামনে ছোট হয়ে যা। আমার সরলতাকে দুর্বলতা হিসেবে নিস না। রিয়ার কথা শুনে রাফি চুপ হয়ে গেল। রিয়া আবারও রুমার কাছে গিয়ে হাত জোড় করতে লাগলো। রুমা রিয়ার কথাগুলো বিশ্বাস করলো না। রিয়া অসহায় হয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। রিয়া ওই বাসা থেকে বের হয়ে চলে আসলো। হসপিটালে গিয়ে ওর আব্বুর সামনে গিয়ে বলল, আব্বু, আমি আম্মুকে আনতে পারিনি। আব্বু, আম্মু আমার কথা বিশ্বাস করলো না। আব্বু, আমি এখন কি করব বলো না আব্বু। আর কিছু করতে হবে না, রূপা এই দুনিয়াতে বেঁচে নেই, ওই আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। রিয়া যেন থমকে গেল। রিয়ার আব্বু কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। রিয়া দৌড়ে গিয়ে রূপাকে দেখতে পায় সাদা কাপড়ে মুড়ে রেখে দিয়েছে। রিয়া রূপার লাশ ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। আর এদিকে রহিমা রুমাকে বলল, ম্যাম, রিয়া আপনাকে মিথ্যে বলে নাই, ওর বোন আসলেই অনেক অসুস্থ, মেয়েটা বড্ড মামা করছে, আমি দেখতে গেছিলাম। কি রিয়া সত্যি বলছিল? হ্যাঁ। ওর বোন কোন হসপিটালে? আমাকে নিয়ে যাবে? আমার বুকের ভেতরে কেমন যেন একটা অনুভব হচ্ছে, বুকের ভেতরে চাপা কষ্ট অনুভব হচ্ছে। রুমা কিছু বলতে যাবে তখনই রহিমার ফোনে কল আসছে। রিয়ার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে নেয়। রিয়া, কান্না করছিস কেন? রূপা ঠিক আছে? খালা। কি হয়েছে রূপার? খালা, রূপা আমাদের ছেড়ে চলে গেছে। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। আর রহিমা কান থেকে ফোনটা পড়ে গেলে রুমা বলল, কি হয়েছে রহিমা, কান্না করছো কেন? রূপা মারা গেছে? ছোট মেয়েটাই অকালে চলে গেল, ভাবতেই কেমন কষ্ট হচ্ছে। কি, রূপা মারা গেছে? এটা আমি বিশ্বাস করি না। ওইটুকু মেয়ে কিভাবে সবাইকে ছেড়ে চলে যেতে পারে? আদিত্য কথাটা বলে দৌড়ে যেতে নেবে। রুমা বলল, আদিত্য, আমিও যাব তোর সাথে। রুমা আদিত্যর সাথে সবাই ওদের সাথে যেতে থাকে। রহিমার বাড়িতে গেলে রুমা দেখতে পায় রিয়া লাশের খাটিয়া ধরে চিৎকার করে কান্না করছে। রিয়া কান্না দেখে সবার চোখে পানি চলে এসেছে। রিয়ার আব্বু এক সাইডে বসে আছে, একদম বরফের মতো জমে আছে। রুমা রিয়াকে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? কি দেখতে এসেছেন? আরে আপনি চলে যান, আপনাকে আর দরকার নেই। যখন দরকার ছিল তখন আসলেন না, এখন কেন আসলেন? আরে আপনাকে দরকার নাই, এখনই এখান থেকে চলে যান। আমার বোনের আর আপনাকে দরকার নাই। আমার বোন চলে গেছে তো, ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারিনি। একটু আমার কথা বিশ্বাস করলে কি হতো? রিয়া, আমি বুঝতে পারি নাই যে তুমি সত্যি বলছো। রাফির কথা শুনে এমনিতে অনেক রাগ উঠেছিল, এজন্য তোমার কথাগুলো শুনতে ভালো লাগছিল না। আমি ভেবেছিলাম তুমি মিথ্যা নাটক করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নাটক করেছি। নাটকের ফলাফল দেখতেই তো পারছেন। দেখেন রুমা চৌধুরী, আপনি এখান থেকে চলে যান। আপনাকে সত্যি আর দরকার নেই, আপনি আপনার মতো থাকেন। আমরা অনেক ভালো আছি, চলে যান। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আদিত্য রূপার কাছে গিয়ে বলল, রিয়া, তুমি শান্ত হও। এই রূপা, উঠো উঠো, এভাবে ঘুমিয়ে আছো কেন? এই রূপা, দেখো তোমাকে আমি ধরছি, তুমি আমাকে মারবে না? এই রূপা, ওঠো না, এভাবে শুয়ে থেকো না প্লিজ।
রূপা উঠো। আদিত্য কথাটা বলে জোরে জোরে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে ধরে বলল, রিয়া প্লিজ শান্ত হও, আমরা সত্যি মানতে পারছি না রূপা আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে। আপনার না মানলে কি আসা যায়? আমার বোন তো চলে গেছে। যান, আপনার ফুপিকে নিয়ে চলে যান। বিশ্বাস করেন, আপনাদের সাথে দেখা না হলে আমার বোনটাকে হারাতে হতো না। আপনারা চলে যান প্লিজ। রিয়ার চিৎকার শুনে রিয়ার আব্বু মানুষের ভিড় ঠেলে ভেতরে ঢোকে। রুমা এবং তার ফ্যামিলিকে দেখতে পায় ভিড় ঠেলে। রিয়ার আব্বু রিয়ার কাছে আসলে রুমা সালেহা চৌধুরী অবাক হয়ে যায়। রুমা কয়েক পা পিছিয়ে যায়। রিয়ার আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, ওই মহিলাকে চলে যেতে বলো। আমার আর ওনাকে সহ্য হচ্ছে না। শুধুমাত্র ওনার জন্য আমার ছোট বোনের শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে পারিনি। আমার ছোট বোনটা একটা আক্ষেপ নিয়ে দূরিয়ে ছেড়ে চলে গেল। রূপা, রিয়া তোমার সন্তান। রুমা রূপার লাশ ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। রূপার মুখ দেখে বুকে জড়িয়ে ধরে বলল, রূপা, মা আমাকে ক্ষমা করে দে রে মা, আমি তোর সাথে শেষ দেখাও করতে পারলাম না। ওই রূপা, উঠে দেখ, তোর আম্মু তোর কাছে ফিরে এসেছে। এই রূপা, ওঠ না মা, একবার আমাকে আম্মু বলে ডাক না রে। এই রূপা, এভাবে চুপ করে থাকিস না, একবার মা বলে ডাক না। এই রূপা, তোর আম্মু তোদের অনেক খুঁজছে, তোদের অনেক ভালোবাসে রে তোদের আম্মু। এই রূপা, ওঠ না রে মা, তোর আম্মুকে একবার আম্মু বলে ডাক। রুমা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। সালেহা চৌধুরী রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এইটা দেখে সবাই অবাক হয়ে গেল। রুমা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরতে দেখতে পেল ওই একটা রুমে শুয়ে আছে। রূপা বলে চিৎকার দিয়ে উঠে পড়ল, আই, আপনি এসব নাটক বন্ধ করেন। এক্ষুনি এই বাড়ি থেকে চলে যান। রিয়া, আমাকে তুই ক্ষমা করে দে। আমি কেন যে তোর কথা বিশ্বাস করলাম না, আর বিশ্বাস করলে হয়তো রূপার সাথে শেষবারের মতো কথা বলতে পারতাম। রিয়া, তুই কেন আগে বলস নাই? তুই আমার সন্তান, কেন আমাদের থেকে নিজের পরিচয় লুকিয়েছিস? আপনি এই বাসা থেকে চলে যান। আপনাকে আমি কোনো কিছুর উত্তর দিতে চাই না। আপনি কি চলে যাবেন নাকি আমার মরামুখ দেখবেন, কোনটা? রিয়া দাদু ভাই এভাবে বলে না, দেখো এখানে তোমারও দোষ আছে। আমাদের আগে কেন বলো নাই তোমার পরিচয়? এভাবে কেন লুকিয়ে রেখেছিলে? তুমি জানো আমরা তোমাদের কত খুঁজেছি। কি পরিচয় দিতাম? আপনারা তো ভালোই আছেন। আমাদের কথা আপনাদের মনে যে কত আছে তা তো দেখতেই পেয়েছি। নতুন সংসার, স্বামী সন্তান নিয়ে তো উনি ভালোই আছে। সেখানে গিয়ে কেন ওনাকে বলে ওনার সংসার ভাঙতে যাব? তখনই রিয়ার দাদু বাড়ি থেকে লোকজন এসেছে। রিয়াকে সান্ত্বনা দিয়ে রিয়ার আব্বুকে নিয়ে চলে গেল। রিয়া যেতে না চাইলে জোর করে নিয়ে যায়। রিয়া সারাদিন কান্না করে। রিয়ার আব্বু বলল, রিয়া, কান্না করিস না, আর কান্না করে রূপার আত্মাকে কষ্ট দিস না। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে রূপা অনেক কষ্ট পাবে রে। না আব্বু, আমি আর কান্না করব না। এই দেখো, এই যে আমার চোখ মুছলাম, আর কান্না করব না। আব্বু, আমার এইসব ভালোবাসা যে সহ্য হচ্ছে না। যখন আমার বোনটা বেঁচে ছিল তখন তো কেউ ছিল না আমাদের পাশে। আজ আমার বোনটা আমাদের ছেড়ে চলে গেল, অনেক দূরে চলে গেছে। তখন সবাই আমাদের আপন করে নিল। আমার বোনটা কতটা আক্ষেপ নিয়ে এই দুনিয়া থেকে চলে গেল। আব্বু আম্মুকে এক নজর দেখার জন্য কতটা ছটফট করছিল। আমি পারিনি ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আর কষ্ট পাস না, তুই তো চেষ্টা করেছিস। আর রিয়া, তুই তোর আম্মুকে নিয়ে আসলেও রূপার সাথে দেখা হতো না রে। তুই চলে যাওয়ার 10 মিনিট পরে ওই এই দুনিয়া থেকে বিদায় নেয়। এইটা ভেবে কষ্ট পাস না, এক মেয়েকে তো হারিয়ে ফেললাম, আবার তোকে হারাতে চাই না রে মা। রিয়া কান্না করতে লাগলো। রিয়ার বড় খালামণি রিয়াকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এভাবে অনেক দিন কেটে যায়। রিয়া এখন কারোর সাথে কথা বলে না। সারাদিন একা একটা রুমে শুয়ে থাকে। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। রিয়ার অবস্থা প্রায় খারাপের দিকে চলে যাচ্ছে। রুমা রিয়ার সামনে আসার সাহসও পাচ্ছে না। আর ওইদিকে এই অবস্থার কারণে আদিত্যর বিয়ে পিছিয়ে দেয়। আদিত্য প্রতিদিন রিয়ার সাথে দেখা করতে আসলেই রিয়া আদিত্যর সাথে দেখা করে না। প্রতিদিন আদিত্য ব্যর্থ হয়ে ফিরে যায়। রিয়া এই কয়েক মাসে এটা জেনে গেছে যে তার মা কাউকে বিয়ে করে নাই। তার বাবা স্ত্রী হয়ে তার দাদুর বাড়িতেই থাকতো। আর তার বড় খালামণি রাগের কারণ ছিল।
তার আব্বু আম্মু পালিয়ে গেলে তার ছোট চাচুর সাথে তাকে বিয়ে দেওয়ার কারণে সেই কারোর সাথে ভালো করে কথা বলতো না। এদিকে রিয়ার আব্বু রিয়ার টেনশনে বসে থাকতে দেখে রুমা এসেছে, কাঁধে হাত রাখলো। রুমা, আজ আমি সব তো ফিরে পেলাম, শুধু আমার ছোট্ট মেয়েটাই কাউকে পেল না। আজ তুমিও আমার সাথে আছো, আমার ফ্যামিলিও আছে, কিন্তু আমার ওই ছোট মেয়েটাই নাই। রিয়াকে আমি কিভাবে সান্ত্বনা দিব বলো, যেখানে আমি নিজে এটা মেনে নিতে পারছি না। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রুমা রিয়ার আব্বুর দুইটা হাত ধরে বলল, সব দোষ আমার। আমি আমার সন্তানদের কাছে থাকলে আমার ছোট মেয়েটাকে হারাতে হতো না। আমার মেয়ে দুটো কত কষ্ট পেয়েছে জীবনে। যদি আমি ওদের বাসে থাকতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। আমাদের বাড়ির কাজের বুয়া হয়ে থাকতে হতো না, আর আমাকেও না পার আক্ষেপে থাকতে হতো না। ভুলটা তোমার একার না, আমারও আছে। আমিও কেন যে তোমাকে রাগের বসে ডিভোর্স দিয়ে মেয়েদের নিয়ে চলে আসলাম। যদি ধৈর্য ধরে সব কিছু ঠিক করে নিতাম তাহলে আজ এমন কিছুই হতো না। দেখো, অতীত নিয়ে আর ভেবে লাভ নাই। এখন তোমাদের একটা সন্তান আছে, যাকে নিয়ে ভাবা শুরু করো। অতীত ভেবে আর সেটা ফিরিয়ে আনতে পারবে না। রিয়াকে কিভাবে আগের মতো স্বাভাবিক করবে সেটাই নিয়ে ভাবো। আম্মু, আমি তোর সামনে যেতে পারছি না। ওর সামনে গেলে ওই রেগে যাচ্ছে, আমাকেও সহ্য করতে পারছে না। এই ভয়ে তুই রিয়ার থেকে দূরে থাকিস না, ওর কাছে যাওয়ার চেষ্টা কর। দূরে দূরে থেকে আরো দূরত্ব বাড়িয়ে দিস না। হ্যাঁ, এইটা আম্মা ঠিক কথা বলছে। তুমি তো ওর আম্মু, ওই যতই রেগে থাকুক না কেন তোমাকে ওই অনেক ভালোবাসে। দেখো, তোমাকে ও ক্ষমা করে দিবেই, তাই তুমি ওর কাছ থেকে দূরে দূরে থেকো না। রুমা কিছুক্ষণ ভাবতে লাগলো, তারপর রিয়ার রুমে চলে গেল। রিয়ার রুমে যেতে রিয়া চিল্লিয়ে উঠল। রিয়ার আম্মু রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা, আমি জানি তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু মা একবার ভেবে দেখেছিস আমি তোদের মা। আমি যত খারাপ হই না কেন, একটা মা কখনো তার সন্তানের ক্ষতি চাইবে না। তোর যেমন কষ্ট হচ্ছে একবার ভেবে দেখ আমার কতটা কষ্ট হচ্ছে। তাকে আমি 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, কতটা আদর স্নেহ মায়া মমতা দিয়ে তাকে বড় করবার চেষ্টা করেছি। ভাগ্যক্রমে তোদের ছেড়ে এতটা বছর একা কাটাতে হলো। প্রতিটা রাত কেমন কেটেছে শুধু আল্লাহ আর আমি জানি। কোনো মা বাবা তার সন্তানকে ছাড়া ভালো থাকতে পারে না। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দে। এক সন্তানকে হারিয়ে ফেলেছি, সেখানে তোকেও আমি হারাতে চাই না। আমাকে ক্ষমা করে দে মা, তোর 2টা পায়ে ধরি। রুমা যখন কান্না করতে করতে রিয়ার পায়ে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমার ভুল হয়েছিল। আমি যদি তোমাকে প্রথমে সব বলে দিতাম তাহলে এত কিছু হতো না। আচ্ছা, এসব বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোকে আজ নিজের হাতে খাওয়াই দিব। রিয়া ফ্রেশ হতে চলে গেল। রুমা নিচ থেকে খাবার নিয়ে আসলো, রিয়াকে খাওয়া দিতে লাগলো। রিয়ার গলা দিয়ে খাবার নামতে না চাইলেও রিয়া পানি দিয়ে খেতে লাগলো। দোলকমা খেয়ে বলল, আম্মু, আমি আর পারছি না, আমার বুকের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমার বোনটা ওই কবরে একা কিভাবে থাকছে। রিয়াকে বুকে জড়িয়ে নিয়ে দুইজন কান্না করতে লাগলো। রিয়া আর রুমাকে এক হতে দেখে সবাই অনেক খুশি হলো। 1 মাস পর আদিত্য আর তুলির বিয়ে, তাই সবাই সালেহা চৌধুরীর বাড়িতে চলে গেল। সারা বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখছে। রিয়া ছাদের উপরে এক কানিতে দাঁড়িয়ে আছে। তখনই পেছন থেকে আদিত্য বলল, রিয়া, আমি এই বিয়ে করতে চাই না। রিয়া, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি তো আমার স্ত্রী। আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। তুমি কেমন স্বামী, নিজেকে স্ত্রী এতটা অপমান হতে দেখেও চুপচাপ দাঁড়িয়ে দেখো, কাউকে কিছু বলার সাহসও পাও না, আর সেখানে বলো আমি তোমার স্ত্রী। শোনো, তোমার মতো স্বামী আমার কোনো দরকার নেই। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, তুমি তুলিকে বিয়ে করে সুখে থেকো। রিয়া কথাটা বলে নিচে চলে আসলো। রিয়া চলে যাচ্ছিল, তখনই রাফি রিয়াকে পেছন থেকে ডাক দিয়ে বলল, রিয়া আপু। কি, আমার নামে বদনাম দেওয়ার সুযোগ খুঁজছো নাকি? না আপু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা, তাড়াতাড়ি বলো। আপু, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, তার উপর ভাইয়া আমাকে মেরেছিল, যার কারণে রাগে বসে আমি এমনটা করেছি। ওই পিকগুলো সব এডিট করেছিল। আমাকে ক্ষমা করে দাও, আমি ভালো হয়ে গেছি, বিশ্বাস করো। আমি আর কোনোদিন মেয়েদের সম্মান নষ্ট করব না।